ঢাকায় যে সময়টা গেছে সেটা খুব দুর্বিষহ হয়ে গেছে। কেন জানো? আমি ফেস করতে চাচ্ছিলাম যে আমার ভাগ্যটা কি, আমার স্ট্রাগলটা কোথায় গিয়ে থামে, আমি কি হারবো নাকি জয় ধরা দিবে। আমি যখনই অনেক বড় জায়গায় যাই, অনেক বড় মানুষ আমাকে অনেক রিসিভ করে, ওয়েলকাম জানায়, আমাকে সম্মান করে, আমি পিছন দিকে চলে যাই যে এই প্রাপ্তিটা কোথা থেকে আসলো। কোনো কিছু আসলে ফেললা না। একদম একটা প্লাস্টিক যদি ডাস্টবিনে পড়ে থাকে ওটাও কাজে লাগাতে যায় যদি তোমার প্রজেক্ট থাকে বা ইচ্ছা থাকে, তাই না? একদম। তো সংস্কৃতি, খেলাধুলা এগুলো যখন আক্রান্ত হয় তখন বড় বড় তার যুগ শুরু হয়। তুমি কিভাবে চলছো, কোথায় তোমাকে থামতে হবে, এটা নো দাই সেলফ, নিজেকে চেনা। ওই নিজের চেনাটা আমার যথেষ্ট আমার জন্য। আমি গেস্ট হিসেবে পেয়েছি এমন একজন সঙ্গীত তারকাকে যিনি মাইক্রোফোন হাতে শুধু গান ধরেন না, ধরেন মাটির টান। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি ধারণ করেন গণমানুষের অনুভব। তিনি 6 বার মেরিল প্রথম আলো পুরস্কার এবং জাতীয় পুরস্কার বিজয়ী গায়ক, সেই সাথে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর। আসসালামু আলাইকুম আসিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমান রশিদ খান। আই এম ফিলিং সো অনার্ড, কারণ আপনি আমাকে একদম ছোটবেলা থেকে দেখেছেন, মানে অনেক ছোট ছিলাম তখন আপনি দেখেছেন, এবং সেই সময় থেকে আমি আপনার একজন অন্ধভক্ত, কিন্তু কখনো এভাবে আপনার ইন্টারভিউ নিয়ে আড্ডা দেওয়ার সুযোগ হয়নি আমার। হ্যাঁ, তোমার তো আসলে স্নেহের জায়গা থেকে তুমি অনন্য, ডেফিনেটলি। এবং আজকে ভালো লাগছে তোমার সাথে বসছি আমি। এবং দর্শক কিন্তু জানে না আপনার সাথে আমার অনেকগুলো মিল রয়েছে। আমি যদি কুমিল্লা দিয়ে শুরু করি, আমরা দুজনই কুমিল্লার, পাশাপাশি আপনার স্ত্রী এবং আমার স্ত্রীর নামও একই, মৃত্যু। আপনার মা এবং আমার মায়ের নাম রোকেয়া, এবং আমরা দুজন কিন্তু একই এলাকায় থাকি। 25 মার্চ হচ্ছে আপনার জন্মদিন, এবং সেটিও আমার জন্য একটা স্পেশাল দিন। আচ্ছা আসিফ ভাই, আমি শুনেছি যে 25 মার্চ যেহেতু কালো রাত, আপনি নাকি জন্মদিন পালন করেন না? আমি এটা 4-5 বছর হয়ে গেছে। কারণ হচ্ছে ওই যে আমাদের 25শে মার্চের গুরুত্বটা আসলে আমরা ওভাবে বুঝি না। আমরা 26শে মার্চ, 16 ডিসেম্বর নিয়ে একটু বিজি থাকি যেহেতু জাতীয় দিবস। কিন্তু 25শে মার্চের যে ঘটনাটা, এটা এত কিলিং, এত জেনোসাইড, এত হত্যাকাণ্ড, এত নৃশংসতা, এই জন্য হঠাৎ করে আমার ফিলিংস হলো যে আমি আসলে জন্মদিনে মানুষ করে, তাও করে ফুল টুল নিয়ে আসে, আমি বলি ফেসবুকে দেবেন না, এনকারেজ করবেন না, বরং কেন করি না সেটাকে হাইলাইট করেন যে একটা গণহত্যা ছিল, অনেকগুলো মানুষ এই কালো রাত্রিতে মারা গেছে, নৃশংসভাবে হত্যা করেছে, এই জন্য আসলে করি না, ভালো লাগে না। সেটি আমি একটু হাইলাইট করবার চেষ্টা করলাম, কারণ এই বিষয়টি অনেকেই জানে না যে আপনি এত স্পেশাল দিনটি সেলিব্রেট করতে চান না, এই কারণে। আপনার, আমি যতদূর লাস্ট কাউন্ট করেছি, ফেসবুকে আপনার ফলোয়ার হচ্ছে গিয়ে 4 মিলিয়ন, ফেসবুক যে পেজটা আছে, এবং আপনার ইউটিউবে যে আপনার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে 2.12 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তো আপনার এত এত ফ্যান, কিন্তু পাশাপাশি অনেক হেটার্সও দেখে। আপনার কি মনে হয়, আপনার ভক্ত বেশি নাকি শত্রু বেশি? আমি মনে করি যারা যুক্তিতে চলে বা কথা বোঝার চেষ্টা করে, আলোচনায় থাকে, তারা হচ্ছে রিয়েল। এবার হেটার্স হোক যাই হোক, আর যারা কমিটেড হেটার্স, এদের শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমের প্রবলেম আছে। কারণ এরা কোনো যুক্তিতর্ক মানে না, এরা খামাগে পাহাড় ঠেলে। তো এদেরকে মনে করো, আমি যদি একটা মানুষ হই রেসপন্সিবল জায়গা থেকে, গায়ক বা যে কোনো অ্যাঙ্গেল থেকে ধরো, একটা মানুষ যখন হাইটে যায় তখন কিন্তু তার পায়ের নিচে একটা পিঁপড়া পড়তেই পারে, একটা পোকা পড়তেই পারে। তো হেটার্সদেরকে আমি ঠিক ওই লেভেলে দেখি, কারণ তারা যুক্তিতে যাবে না, এবং কেন হেট করে সেটার পক্ষে কোনো যুক্তি দাঁড় করতে পারে না। একটা ফেসবুক আছে যেখানে তার জন্ম, সেখানে তার মৃত্যু। সিটি কর্পোরেশনের কাজ কি? আবর্জনা পরিষ্কার করা। ফেসবুকে ওই সিটি কর্পোরেশনটা নাই, যে কারণে এরা বলতে পারছে এই নাথিং এলস। কি সুন্দর করে দর্শক দেখলেন কথা বলে, এবং আমি কিন্তু তার কথার এবং লেখার ভক্ত। আমি নিয়মিত আপনার লেখা পড়ি এবং আমি রীতিমতো গিলি। শুধু আমি গিলি না, আমি দেখেছি যে আপনার যারা ভক্ত তারা না একটু ইউনিক ভক্ত, তারা তাদের নামের শেষে আসিফ নামটা যুক্ত করে। আমি শেষ দেখেছিলাম দক্ষিণ কোরিয়ার একজন ভক্ত আছে, তন্ময় ভৌমিক। তিনি একজন সনাতন ধর্মাবলম্বী, কিন্তু তার নামের শেষে তন্ময় ভৌমিক আসিফ নামটি যুক্ত করেছে। তা আপনি এই পাগলামি, এই ভালোবাসাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আসলে আনবিলিভেবল যে আমাকে যারা আসলে ভালোবাসে তারা কিন্তু একজন স্টাডি করে। কখনো কখনো আমি দেখলে বিরক্ত হয়ে যাই, এসে দাঁড়ায় থাকি বা কোথাও দেখা গেলে, আসিফ ভাই ভাই আপনার ভক্ত এনেছেন, কাজের সময় ভক্ত বাধ্য সরো এখান থেকে, বক্তা থেকে কিন্তু আমি ফ্যানদেরকে, বাট এরা মাইন্ড করে না, এরা এনজয় করে, এরা জানে যে এই লোকটা এমনই, অধিকারের জায়গা থেকে বলেছে বস। এটা ওর জানে যে এই লোকটার মাথার গরম আরও করলে আরও বিপদ হবে। তো
তো বেটার এখন সরে যে পরে কোনো না কোনো সময় ডাকবেন উনি, তো এটা আমি করিও। তা আমি মনে করি যে মনের ভাবটা প্রকাশ করে ফেলা উচিত। তুমি তো আপনি বোধহয় সেই তন্ময় ভৌমিক আসিফের সাথে দেখাও করেছিলেন। কোরিয়ায় দেখা হয়েছে ইনচনে। তো ওকে আমি প্রায় 200 মাইল দূর থেকে আসছো, ওটা ছবি তুললাম, কথা বললাম, এবং সে ভালো গান গায়। Okay. তো আমি তাকে জিজ্ঞেস করলাম এই তন্ময় ভৌমিক এটার সাথে আসিফ কেমনে যায়। আমার ইচ্ছা ভাই, আমার ভালো লাগে, নাইস। বাহ। তা আসিফ নামের অর্থ আমি যতদূর জানি যে দয়ালু কিংবা ক্ষমাশীল। আপনি আসলে কেমন? ঠিক আছে, নামের সাথে ওই ব্যবহারটা একটু খারাপ আর কি। এমনি খারাপ না, লোকটা খারাপ না। ব্যবহার খারাপ আপনার, আপনি বলছেন? মানে যার যে যেটা চায় আর কি, তাকে সেটা দিয়ে দেওয়া হয়। ওকে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, সবাই চায় শিল্পীরা বিনয়ী হবে, কথা শুনবে, তেল দিবে, এরকম এরকম করবে, এরকম এরকম করবে। তো আমার অভ্যাস নেই, কারণ আমার এক হাতে মাইক্রোফোন আর এক হাতে হকি স্টিক নিয়ে বড় হয়েছে আমি, যে নমুনা দেখছি ইন্ডাস্ট্রিতে। তো যে কারণে আমার অ্যারোগেন্সিটি আমার আসলে ঢাল একদম। ভক্তদের প্রসঙ্গে আরেকটু থাকি, সিলেট ক্যান্টনমেন্ট ক্লাবে একবার একজন ব্লেড নিয়ে এসেছিল না, এই গল্পটা একটু শুনি। ও ছেলেটার নাম নীল আরিফ, মনে আছে। ও এখন সিঙ্গাপুরে থাকে। ও আসে সে দূর থেকে, গাইবান্ধা কোথা থেকে আসছে, পাবনার এলাকা থেকে। হঠাৎ করে সে তখন ইমার্জেন্সি চলে, মানে আর্মিদের তত্ত্বাবধানের প্রোগ্রামটা ছিল সিলেটে একটা ওপেন মাঠে। সে কীভাবে ঢুকে যায়, মানে কোনোভাবে ম্যানেজ করে ঢুকে গেছে। ঢুকে গিয়ে সে পকেটে ব্লেড বের করে হাতের তালুটা কেটে ফেলে। তারপরে আমি ওর আরেক হাত দিয়ে ধরে ওর শক্ত করে ধরে ব্লেডটাকে ছুটে নিয়ে পরে আমি ওদেরকে পাঠিয়ে দিছি। মানে তালুটা কাটলো কেন, তার দাবি দেওয়া কি ছিল? তার সে আমার কট্টুক ভালোবাসে, ও আচ্ছা, সেটা প্রমাণ করার জন্য সে তার হাতের তালু কেটে ফেলছে। তো এখন যোগাযোগ আছে, গানও গায়, এখন সিঙ্গাপুর থেকে ভালোই আছে, মাথা থেকে গেছে। থ্যাংক গড। সে তো তালু কাটলো, কিন্তু আমি শুনলাম যে 2002 সালে নাকি একজন বোরকা পরা মহিলা আপনার হাতের মাংস তুলে নিয়ে গিয়েছিলেন। দেখে মানে এই যে ও মাই গড। এটা তোমার তখন 3 সাল, মানে তখন ওই ফিফা ট্রফিটা আসছিল, জিলেট ফিফা ট্রফিটা আসছিল। তো আমি বাচ্চু ভাই, বেবি আপা কনসার্টে ছিলাম তখন। তো বেরোর সময় হঠাৎ করে একটা মেয়ে এই বাম দিক থেকে, এখন যেটা গ্র্যান্ড স্ট্যান্ড বলে আর কি, ওখান থেকে একটা মেয়ে সালাম দিল, আগে এলাম, বললো আপনার হাতটা দেখি, একটু ফাঁস করে মাংস নিয়ে গেলাম। তারপরে সে আমাকে চিঠি লিখলো যে আমি আপনার ওই মাংসটা 2টা কাচের মধ্যে রেখে সে সংরক্ষণ করছে। এটা মাই গড, কোন লেভেলের ভক্ত হতে পারে! এই খ্যাতির বিড়ম্বনা একসময় খারাপ লাগলো, মাঝে মধ্যে নিশ্চয়ই আপনার ভালো লাগে, কারণ ভালোবাসা কজন পায় এরকম অন্ধ ভালোবাসা? আমার খুব ভালো লাগে। এই যে আমার সাথে ছবি তুলে মানুষ মাঝে মধ্যে কাঁধের মধ্যে হাত দিয়ে দেয়, মানে ঘেমে আছে, কনসার্ট করছে, কাঁধে হাত দিয়ে দেয়। ভাই কাঁধে চাপ দিও না, এখানে ফেরেস্তা থাকে 2জন, তুমি চাপ দিলে উল্টা পাল্টা লাগবে আমার সম্বন্ধে, রেকর্ড খারাপ করো না আমার, বুঝাই। কিন্তু আমি এনজয় করি, আবার বকতেও থাকি, দুইটাই চলে, এনজয় করি, বকিও। তবে শিল্পীদের স্পর্শকাতর মোমেন্ট হয়তো অনেকে বুঝতে পারে না। আমি একবার দেখেছিলাম যে আপনার বাবা যখন অসুস্থ ছিলেন, সিএমএইচে ছিলেন এবং কোমাতে যখন ছিলেন, তখনও মানে ভক্তরা কিছুই বাদ মানতে পারেননি আসলে। ঠিক আছে, ওকে, সে তার আবেগটা ধরে রাখছে তার মতো করে, আমাকেই তো ভালোবাসে, মনে না নিয়ে মেনে নেই একদম। এবং আমি দেখি যে আপনি সবসময় সবার জন্য, মানুষের জন্যই তো আসলে সারা জীবন কাজ করে গেছেন, সেটা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে, সেটা আমি দেখেছি। ফেসবুককে আমরা অনেক সময় নেগেটিভ পজিটিভভাবে ইউজ করি, কিন্তু আপনাকে আমি দেখেছি সবসময় পজিটিভভাবে ইউজ করতে। এবং ফেসবুক একটা জায়গা আছে ডেসক্রিপশন, ওখানে আমরা আমাদের সম্পর্কে লিখি আর কি। আপনি লিখে রেখেছেন আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। মানে এই জায়গাতেও আপনি মানব সেবায় নিজেকে ব্রত করেছেন। এত অপশন, এত কোটি মানুষ বাংলাদেশে, আর রক্তের খুব ক্রাইসিস, মানে আমরা রক্ত আছে কিন্তু আমরা ম্যানেজ করতে পারছি না। তো আমার মনে হলো যে ফেসবুক যেহেতু ইউজ করি, এত মানুষ আমাকে দেখে, খেয়াল করে, ফলো করে, তো ব্লাড গ্রুপটা যদি জয়েন করে দিই, বিপদ আপদে জানলো যে রক্তের গ্রুপটা কি, রক্তের গ্রুপটা একদম 5000 গ্রুপ নেই, কয়েকটা গ্রুপ, জানলো, মানুষের উপকার হলো একটু, রক্তই তো। তবে একটা কথা আপনি প্রায়ই বলেন যে আমি সঙ্গীতের মানুষ নই, নিয়তি আমাকে এই জায়গায় নিয়ে এসেছে এবং যে কারণে আমার দায়বদ্ধতা অনেক বেশি। এটা কেন বলেন? এটা একদম আমার ফিলিং, যেটা আসলে আমি তো মিউজিকের জন্য একটা শিল্পী বা মিউজিশিয়ানস, গীতিকার, সুরকার, যে পরিমাণ হার্ড টাইম তাদের জীবনের সমস্ত চাহিদা শেষ করে
একটা একটু আকাঙ্ক্ষার জন্য তারা একটা এক ধরনের যাত্রাভিমান, আমি লিখবো, আমি গাইবো, অনেক ত্যাগ স্বীকার করে। এটা কিন্তু আমার করতে নেই। এটা ছিল আমার ক্রিকেটে। রাইট। তো এই ত্যাগটা স্বীকার করা ছাড়াই কিন্তু আমি আসিফ আকবর হয়ে গেছি। বাংলাদেশের মানুষ আমাকে চিনে, কিছু মানুষ আমাকে চেনে এবং আমার গান শোনে কিছু মানুষ। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে যেহেতু আল্লাহ আমাকে এত ব্লেসিংস দিয়েছেন, মানুষ এত ভালোবাসছে, মিউজিকের জন্য একটা শপথ আমার থাকা উচিত, ওইটাই মেনটেন করি এবং আরও করবো ফিউচারে। অনেকে এই কারণে সমালোচনা করে যে গান না শিখে এই ছেলেটা কেন এত জনপ্রিয় হবে, কেন রাষ্ট্রীয় পুরস্কার পাবে, সে তো একসময় হারমোনিয়ামও বাজাতে পারতো না। আপনি কি এখন পারেন? মানুষ কি বললো, একবার বলবে খেলা পারে না, একবার বলবে গান পারে না, একবার বললো কথা বলতে পারে না। ও যে কি পারে এটা কে জানে, তার তো টেস্ট করার সময় নেই। আর আমার একটা ফর্মুলা আছে হযরত আলীর, জ্ঞানীর জাকাত হচ্ছে মূর্খের সাথে তর্ক করা। তো ফেসবুকে একটা ভালো জিনিস যে তোমার ব্লক অপশন আছে, রিপোর্ট করার অপশন আছে, এটা মেনটেন করি একটু। আমি কিন্তু ফেসবুকে লাইক ট্যাগ দেওয়ার আগে ব্লক মারি আগে, কারণ আমি নিতে পারি না বেয়াদব, অশিক্ষিত, মূর্খ, গণ্ড, এদেরকে নিতে পারি না। তো এই জায়গাটা আমি দিতে চাই না, এই জায়গাটা তাদেরকে ব্লকের মাধ্যমে দিয়ে দিই। তো মানুষ কি বলবে সেটা মুখ্য বিষয় না। তুমি কি পদচিহ্ন রেখে গেলা, তুমি কি করলা, মৃত্যুর পরে হয়তো এটা নিয়ে আলোচনা হবে, হোক, আই ডোন্ট কেয়ার। আমি কেয়ার করি একটা জিনিস, নিজের প্রতি নিজের কনফিডেন্সটা এবং মানুষের প্রতি লয়ালিটি, বাহ। আর কিছু না। এবং এই প্রসঙ্গে আপনি জালালউদ্দিন রুমির একটি উদ্ধৃতি দিয়েছিলেন একবার, যে কেউ যখন আমার বিরোধিতা করে কিংবা যখন আমার পিছনে লাগে, তখন আমার মনে হয় যে সে একটা পিঁপড়ার মতো কিছু শত্রুতা তৈরি করছে এবং সেই শত্রুতাটা একসময় পিঁপড়া থেকে সাপ হবে, সাপ থেকে হয়তো দানব হয়ে উঠবে। এর জন্য আমি তাদেরকে ঝেঁটে ফেলি। হ্যাঁ, অঙ্কুরে বিনাশ যেটাকে বাংলা ভাষায় বলে। যে কিছু কিছু সৃষ্টি হয় নয়েজ করার জন্য, আর কিছু কিছু সৃষ্টি হয় মানুষের কাজে লাগার জন্য। এখন আমরা যদি ভাবি যে একটা বড় ও ল্যান্ডমার্কে দিয়ে আমি এগোবো, একটা ভালো একটা চিন্তা আমি করতেছি, এটাকে সফল করতে হবে, তা আমার মনে হয় না সেখানে রাস্তায় কোনো, যে সাথে হাঁটবে সে মার্চ করবে, আর যে হাঁটতে চাবে না পিছন দিকে টানবে তাকে ফেলে দাও। ওই সুযোগ দেওয়া যাবে না কোনোভাবে। একদম। তো এই যে আপনি গান না শিখে একদম আল্লাহ প্রদত্ত একটি ভয়েস দিয়ে আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন, 6বার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পেলেন, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? এটাই আল্লাহর উপরে ছেড়ে দিই, ওনার ইচ্ছা। নাহলে তো আমার তো কোনো অপশন দেখি না, মানুষ কেন গান শুনবে, কেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো। আর মেরিল প্রথম আলো তো তখন আমাদের যেটা ভোট ছিল কুপন কেটে, অনলাইনে ধান্দাটা ছিল না তখন, তো কুপন ফিল আপ করে দিত। তো এটা তো আসলে একটা ব্লেসিংস আমার জন্য ট্রুলি। একদম। কারণ আমি গান শিখি নাই, গানে আমার কোনো দক্ষতাই নেই, সেখানে আমি সফল, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। দক্ষতা নাই, কিন্তু যখন আপনি জনপ্রিয় হয়ে উঠলেন তারপর কি আপনি কোনোভাবে রেওয়াজ কিংবা কিছু করতেন কি? না, কিছু এটা করতেন ইন্টারেস্টিং না? হচ্ছে কি, আমি যখন ক্রিকেট খেলতাম তখন আমি খুব হার্ড হিটিং ব্যাটসম্যান ছিলাম, পেস বোলিং অলরাউন্ডার ছিলাম। আমার হয়তো মনে করো ব্যাটিং করতে নামতে হয়তো 6 নম্বরে 4 ডাউন। ওকে। তো 6 নম্বরে গেলে বল পেতাম 5 ওভার, 3 ওভার, 8 ওভার, এরকম। তখন মারতে হতো স্লগ ওভারগুলো, কিংবা চেস করার জন্য হার্ড হিটিং ব্যাটিং করতে হতো। তখন আমার কোচ শিখালেন যে তুমি আসলে ভালো বল ছাড়ো, খারাপ বল মারো। এর আগে আমি দুটোই মারতাম, ভালো খারাপ দুটোই মারতাম। যখন আমি মিউজিক আসছি তখন ওস্তাদ সঞ্জীব দে চৌধুরী, ওনার প্রয়াত, তো উনি কয়েকজন আমাদের বন্ধু যারা আছে লাইক ডলি সেন, আখি, আমার মিনু আপা, শাকিলা আপা, ওনাদেরকে এক্সপ্রেস করার চেষ্টা করছি যে আমি একটা স্টুডেন্টের জন্য ওয়েট করতেছি। তো পরে আমাকে বললেন আপনি যান না সঞ্জীবদের কাছে। আমি না, একবার খেলা শিখে ভুল করে বলেছি, গান আর শিখবো না, যা পারি তাই। আমি যদি গাইতে পারি গাওয়াবে, না গাইতে পারলে গাওয়াবে না, বাট আমি আর শিখবো না। শেখার বয়স সময় চলে গেছে, এখন অ্যাপ্লাই করার সময়। এটা আমি কুমার শানু দাদা বলছেন আর কি, তুই শুধু গা, শিখতে চাইস না। এবং আমাদের শ্রদ্ধেয় শওকত আলী ইমন, যিনি আপনার গুরু, তিনিও বোধহয় আপনাকে বলেছিলেন যে বেশি স্টেজ শো করো না, তাহলে গলা নষ্ট হয়ে যাবে। ইমন ভাইয়ের অনেক টিপস আমার বেসিক্যালি এই সাস্টেনেবিলিটির জন্য অনেক হেল্প করেছে। যেমন উনি বলতেন গান শুনো, বড়রা কীভাবে গায়, মাইক্রোফোন ব্যালেন্স, গানটা ধরা ছাড়া, সুর, উচ্চারণ, তাল, লয়, ছন্দ, এবং স্টেজটা কম করবা। স্টেজটা কম করলে তুমি দীর্ঘদিন গান গাইতে পারবা। এখন তুমি যদি টাকা চাও একটা ইস্যু, আর যদি অনেকদিন গান গাইতে চাও একটা ইস্যু, চয়েস তোমার, দুইটাই তোমার হাতে আছে। তো লাগিলে আমি অবরুদ্ধ ছিলাম,
বিশ্রাম পাইছি, এখনও গাচ্ছি। একদম। আমরা একটু সমালোচনা প্রসঙ্গে আসি, কারণ রিসেন্টলি যে সমালোচনাগুলো হচ্ছে, আজকে 6 ডিসেম্বর এবং 2 মাস হলো 6 অক্টোবর আপনাকে ঘোষণা করা হলো বিনা প্রতিদ্বন্দ্বিতা আপনি নির্বাচিত হয়েছেন বিসিবির পরিচালক হিসেবে, এবং তারপর অনেকেই বিভিন্ন বিষয়ে আপনাকে নিয়ে লিখছেন, সমালোচনা করছেন। তা আপনার কি মনে হয়, আপনি কতটা ভুল কতটা সত্য? এই সমালোচনার ইস্যুটা আমি খুব একটা খেয়াল করিনি, তবে আমি বুঝতে পারছি তারা কি বলতে চাচ্ছে। তারা শুধু আমাকেই নিয়ে সমালোচনা করছে, মানে আমি সামথিং ডিফারেন্ট এবং ইউনিক, আমি এবং সেরা, কারণ বাকি 24 জন নিয়ে কোনো কথা হচ্ছে না। তো এদের আমি যে কোনো কথাই বলি একটা গ্রুপ পাবা তুমি, হ্যাঁ। যেমন একটা কমন কথা, তো ক্রিকেটের মানুষ না, কেন ক্রিকেটে আসছে? হ্যাঁ, বাকি 24 জনকে নিয়ে জিজ্ঞেস করো না, কিন্তু যে আরো 24 জন ডাইরেক্টর আছে, রুবা আবদুল্লাহ কি অস্ট্রেলিয়া মহিলা দলে খেলছে, জিজ্ঞেস করো না কিন্তু, হ্যাঁ? বা কিংবা আমাদের রাজ্জাক পাইলট বুলুল ভাই, কিংবা আমাদের ফারুক ভাই ছাড়া তো ওই ক্রিকেটার কেউ নেই, কিন্তু আমার টার্গেট করবে। এটা হচ্ছে এক ধরনের জেলাস? এটা না জেলাস না, এটা একটা তাদের একটা সাইকিক, একটা প্যারাসাইকো টেন্ডেন্সি। মানে আমি যেটাই করব, কালকে আমি ব্যাটিং করি আলোচনা হবে, কালকে আমি একটা কথা বলি আলোচনা হবে, মানে কোনো না কোনোভাবে আমি যে কথার ভালো কথা লিখবো ওটা মানবে না। সেটা কি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেকে দাঁড় করার না চেষ্টা না না, করে? এটা হচ্ছে তাদের এসে কি এদের সীমাবদ্ধতা, জ্ঞানের সীমাবদ্ধতা, এবং আমার যে অ্যারোগেন্সিটা, আমার স্টাইল, এটা তারা নিতে পারে না। তারা ভাবে তো তাদের আপনি অ্যারোগ্যান্ট? অবশ্যই, ডেফিনেটলি আমি অ্যারোগেন্সির চূড়ান্ত লেভেলে আছি, সবসময় থাকি। তো এই সমালোচকগুলো তো আমি পাই না সামনে কখনো। ফেসবুকে তাদের জন্ম, সেখানে মৃত্যু, আগে যেটা বললাম, আমি কোনো সমালোচক সামনে পাই না। যাদেরকে পাই তারা যখন আমাকে দেখে কানে কানে কথা বলে, ভিডিও আছে, বাইরে এখন লম্বা হাতি ঘোরা মারতেছে, কিন্তু আমার যখন আমার দেখে না ভাই এটা ওইটা, তো এদের সাথে আমি ফাইটে দিয়ে লাভ নেই, আমি আমার কাজটা করি। যেমন আমি যদি বলি 9 নভেম্বর বাংলাদেশ ক্রিকেট যে কনফারেন্স হয়েছিল, এবং সেখানে আপনি ফুটবল এবং ফুটবলারদের নিয়ে কিছু কমেন্ট করেছিলেন, এবং তারপরে হচ্ছে গিয়ে আমাদের চিত্রনায়ক ওমর সানি ভাই একটা লাইভে এসে বলেছিলেন যে সব দোষ চেয়ারেরই আসলে, এবং সেখানে আপনিও একটি কমেন্ট করেছিলেন। ওটা ডিলিট করে দিছি। এখন উনি আসলে একটু সহজ সরল মানুষ, তো চাপটাপ বিক্রি করে, ভাবছি এরকম কিছু বললে হয়তো বাফুফে তার চাপটাপ কিনতে পারে, কারণ ওনার উনি তো নিজেই সংসার ঠিক মতো করতে পারছেন বেচারি, তাই না? উনি একজন নারী শাসিত পুরুষ। তো এই ফেসবুকটা হচ্ছে ওনার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওই লেভেলের কোনো সমালোচক উনি না। ওনার যেটা মনে হয় গাধার মতো বলতে থাকে, সব বিষয়ে কথা বলতে থাকে। ওনারা সমালোচনা করো, গালি দাও, কোনো বিজ্ঞান নেই। তো এরকম একটা ক্লিবুলিঙ্গের মতো মানুষকে নিয়ে কথা না বলে ভালো। বাট আই লাভ হিম, ওমর সানি ভাইকে ভালোবাসি। তো এইটার প্রশ্নের উত্তর আপনি দেন, যেটা তো অনেকেরই প্রশ্ন, যে গানের মানুষ কেন বিসিবিতে? কারণ আমি উত্তরটা জানি, কারণ আপনি ছোটবেলা থেকেই আপনি ক্রিকেটকেই ধারণ করেছেন, এবং আপনি ক্রিকেটকে যতটা ধারণ করেছেন আমার মনে হয় সঙ্গীতকেও ততটা ধারণ করেন, এবং ক্লাস 3-তে থাকতে বোধহয় আপনি প্রথম ক্রিকেট খেলা দেখেছিলেন 1980 সালে। হ্যাঁ, এটা কুমিল্লা পুলিশ স্টেশন মাঠে ইংল্যান্ডস বনাম ইউনিয়ন ক্লাবের খেলা। এই যারা বলে তাদের কাউকে টক শোতে নিয়ে আসলে ভালো হয়, আমি সামনাসামনি কথা বলতে চাই। এটা তাদের সবার উদ্দেশ্যে ওয়ান্স অ্যান্ড অল আপনি বলে তারা একটা দেন, গ্রুপ স্যার। করুক, তারা তো আছে ফেসবুকে, একটা সোসাইটি কমিউনিটি আছে, তাদের থেকে একজন আসুক টেলিভিশনে কথা বলুক আমার সামনে, এইখানে আলোচনা করলে আপনি সময় নষ্ট, আমরা অন্য কারণ আলোচনা করি। কুমিল্লায় যারা ছিলেন কিংবা আছেন তারা দেখেছেন যে আপনি সারা জীবন ক্রিকেটের জন্য কিরকম নিবেদিত প্রাণ ছিলেন, এবং আপনি ঢাকাতেও আপনি প্রথম বিভাগে খেলেছেন, আপনি আজাদ স্পোর্টিং ইয়াং প্যাকেজেস ইয়াং স্পোর্ট 3389 আমার রেজিস্ট্রেশন নাম্বার। সেটা আমি দেখেছি, আপনার যে একটা রেজিস্ট্রেশন কার্ড সেদিন আপনি বোধহয় ফেসবুকে কপাল দিয়েছেন। ভালো পাওয়া গেছে, নাহলে তো চাকরি দেখতো না আমার। তো Silly, আপনি এদের কাজ নাই তো মানুষের, কে কি করে এগুলো নিয়ে থাকে। নিজে দেখো গিয়া এদের বিলাই ঘুমায় চুলার উপরে, নিজের কোনো কাজ নাই, চাকরি নেই, ওদের কোনো ফ্যামিলি কোনো ঠিক ঠিকানা নেই, নিজে এস্টাবলিশ না। একটা যদি জাতের হইতো, এখন আছে ফেসবুকটা শিখি তোমার, যে মূর্খ, যে টুপাস, যে পিএইচডি করা, সব সেম লেভেলে। একটা এক একজনের টেলিভিশনের মালিক, যে যার মতো মন্তব্য প্রসব করতেছে, তাই না? এই প্রসবে কিন্তু ব্যথাও হয় না। তো সুতরাং সমস্যা হওয়ার কথা না এটা। এরা মন্তব্য করুক, আমার সামনে যদি আসে তাহলে মনে করবো সুপুরুষ, অ্যান্ডলের কাপুরুষ, সামনে এসে কথা বলতে হবে। কিন্তু এই আপনি তো- লোকটাই সামনে এসে বাব্বাব্ব করে, এই টাইপের অবস্থা। যেই লোক আমি চাই এটা আসুক আমার সামনে, বসুক টিভিতে, আমার সাথে ক্রিকেট নিয়ে কথা বলে দেখি তাদের জ্ঞানের পরিধি কতটুকু। লেট দেম কাম ফেস। তুমি তোমার মাছ সাঙ্গাতেই করো না, আসি দেখি ক্রিকেট সম্বন্ধে কি জানে, আমি জিজ্ঞেস করতে চাই।
ওকে, অনেক বড় ক্রিকেটার নিয়ে এসো তুমি, আই ডোন্ট মাইন্ড, আমি ফেস করবো। বাহ, চমৎকার, দ্যাটস দ্য স্পিরিট। তো আপনি তো কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না, বা আপনি সবসময় সত্যের পক্ষেই কথা বলেন সারা জীবন। তো আপনি এখন যেই সেক্টরে আছেন সেখানে আপনার অন্যায় দেখতে হতে পারে, অরাজকতাও দেখতে হতে পারে, কিভাবে সামাল দেবেন? প্রথমত আমি পজিটিভ। আমাদের বিসিবির বয়স আজকে রেকর্ডিংয়ের ডেট অনুযায়ী 50 দিন, আমার কাজ করার বয়স 25 দিন, যেতে আমেরিকা ছিলাম। আমার ডিরেক্টর যারা আছেন বিসিবিতে সবার সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক আমি করেছি, এবং ওনারা আমার সম্বন্ধে জানেন। এবং আমি আসার পরে যে একটা হইচই শুরু হয়ে গেছে, একবার ফুটবল নিয়ে, একবার ভিজিট নিয়ে। তো আমি আমার এজ গ্রুপ নিয়ে কাজ করছি, পাশাপাশি নারী ক্রিকেট, বা শুধু এজ নিয়ে কাজ করতে হবে না, এটার সাথে সব ফ্যাসিলিটিস একই। একটা বাচ্চার খেলার যে জিনিস লাগে সিনিয়র প্লেয়ারদের একই জিনিস লাগে। তো আলটিমেটলি বেস্ট আমাকে করতে হয়। তো এখন পর্যন্ত আমি সর্বোচ্চ পরিমাণ হেল্প পাচ্ছি। আর হেল্পের বিষয়টা আমার জন্য না, যেহেতু আমরা এখানে কেউ বেতনভুক্ত কর্মচারী না, আমরা স্বেচ্ছায় আসছি, দিতে গেছি ওখানে, দেশের জন্য কাজ করতে গেছি, ওখানে সুযোগ আসছে একটা। আশা করছি আমার বাকি ডাইরেক্টররা সেভাবে চলবেন এবং চলছেন। এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি। যদি হয় ডেফিনেটলি বোর্ডের মিটিং এটা উপস্থাপিত হবে, এবং বের হয়ে বলবো ওই সমস্যাটা এখানে, বা ওনাকে বলবো আগে ইমপ্রুভ করার জন্য। আর ওখানে আমার চাইতে অনেক লিটারেট মানুষ, খেলাধুলাতে সম্পৃক্ত মানুষ অনেক বেশি, সংগঠক আছেন, সবাই সবার ডিপার্টমেন্টে ভালো করছেন এখন পর্যন্ত। আমার মনে হচ্ছে না কোনো রকম ক্ল্যাশ হবে। অবশ্যই। তবে থাকে না, আপনাকে নিয়ে আমাদের অনেক বেশি আশা যে ক্রিকেটের এই ধারাবাহিক উন্নয়ন কিংবা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কি মনে হয়? যে স্বল্প কথায় তো আসলে বলা সম্ভব না, তারপরে যদি একটু আমি শুধু এই জেলা ঘুরে বেড়াচ্ছি, 11টা জেলা ঘুরলাম, আরও এই প্রোগ্রাম অন এয়ার হতে হতে আরও 20টা হয়ে যাবে, ইনক্লুড হয়ে যাবে, হয়তো 20টা জেলা টোটাল হবে। তো একই সিনারিও সব জায়গায়। আমি যেটা চাচ্ছি, বিসিবিকে বলেছি, আমাদের রুট লেভেলটা যদি আমরা স্ট্রং করি, একটা একাডেমি উপজেলায়, একটা মাঠের অভাব, কিছু কিছু গিয়ার্সের অভাব, রোলার নেই, বক্স নেট নাই, গ্রাস কাটার নাই, ড্রেসিং রুম নেই, ছোট্ট ছোট্ট সমস্যা। তো এগুলোর জন্য আমি বলেছি কথা, সবাই আমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিছে, হ্যাঁ এগুলো আমাদের করা দরকার। তো আমি তো আসলে যেগুলো করছি সেটা হচ্ছে তৃণমূল যারা বাচ্চারা খেলতে আসবে তারা যেন মোটিভেট আরে ডিমোরালাইজ না হয়ে যায়, তারা যেন খেলাটা থেকে সরে না যায়। এই জন্য আমরা টোটাল প্ল্যানটা করছি। এবং এখন পর্যন্ত বিসিবি আমার যে এগুলো হচ্ছে একটা রেভলিউশনারি কাজ করতেছি আমি, যেমন যেই জেলার ডিরেক্টর কখনো যাই নাই, আমি যাচ্ছি সেখানে গিয়ে আমি জানছি এবং তাদেরকে ইনফর্ম করছি, এবং তারা আমাকে সর্বোচ্চ পরিমাণ হেল্প করছে। এটা আমার জন্য, বাংলাদেশের জন্য পজিটিভ। কজ সেই কালীগঞ্জ থেকে আমি লালমনিরহাট, আমি দুজনকে বলছি দুজনকে প্লেনের টিকিট দিতে হবে, এদেরকে আমি ঢাকা নিয়ে আসবো, তারা তাদের মুখে বলুক তাদের সমস্যাটা কি। আমি নিয়ে আসছি গেম ডেভেলপমেন্টের ইশতিয়াক ভাই, বা আমি দেখছিলাম হাবিবুল বাসার সুমনের সাথে। হ্যাঁ, সুমন তো আমাদের গেম ডেভেলপমেন্টের সেক্রেটারি। আমি নিয়ে আসি, তোমরা কথাটা বলো, কারণ ওই লালমনিরহাটে সে প্রত্যন্ত উপজেলা 14 বছর একটা ছেলে কোশ্চেন করছে। আমি নো, এই প্রশ্ন উত্তর তো আমি দিলে হবে না, এটা জাতি জানতে হবে। এই প্রশ্নটা জাতির প্রতি, দেশের প্রতি, এই উত্তর পাইতে হবে তোমাকে। তো এই যে বলছিলেন অনেক কিছু নেই 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 নেই, এবং অনেকে যায় নাই একদম রুট লেভেলে, তো কেন, আপনার কি মনে হয়? আমরা তো বিসিবির কোনো ডাইরেক্টর, আমি যে 11টা জেলা গেলাম, 9 জন কোনো ডাইরেক্টর 9টা জেলা যায়নি, এমনকি যার নিজের জেলা তার নিজের জেলার জন্য কিছু করেনি। আর এখানে যেহেতু আমি একটু উদ্যমী হয়েছি, সবারই তো এখানে সবাই ব্যবসা করে, চাকরি করে, যার যার মতো। এখানে বিসিবিকে তারা একটা স্বেচ্ছা শ্রমে কাজটা করে এখানে। কিন্তু আমার তো আসলে অত কাজ নেই, আমি কনসার্ট করি, সামটাইমস হয়তো রেকর্ডিং করি, বিদেশ ট্যুর করি, আমার খুব একটা কাজ নেই, বেকারি মোটামুটি। তো আমি চিন্তা করলাম এই সুযোগ যতদিন মাথা ঠান্ডা থেকে টিকতে পারি, রুট লেভেলে ক্রিকেটটা ছড়াই দিই। এবং ওই যে অসংলগ্নতা, যে মাঠের সমস্যা, এই খেলা সেই খেলা, মানে ফুটবল, সার্কাস, মেলা, যাত্রা, ওয়াজ মাহফিল, সব এক মাঠে, এখান থেকে বেরোতে হবে। বাচ্চারা যদি না খেলে সেক্ষেত্রে তো কোনো কিশোর গ্যাং, ড্রাগ, 5 কোটি লোক বাংলাদেশে অসুস্থ, ড্রাগ এডিক্টেড, কিশোর গ্যাং, প্রবাসী, বাকি 13 কোটি সুস্থ। ওই 5 কোটি নামে কাজ করতে চাই, যেন তারা মেইন স্ট্রিমে আসতে পারে। আসিফ ভাই, এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। আমি শুনেছি যে আপনি এই কিশোর গ্যাং এবং এদেরকে নির্মূল করবার জন্য বেশ ভালোভাবে ঝান্ডা হাতে তুলে নিয়েছেন। আমাদের দেশের 83 লাখ ড্রাগ এডিক্ট আছে, যারা সমাজের গলগ্রহ, পরিবারের গলগ্রহ, এবং তারা একটা সময় মরে যায়, নাহলে অথর্ব হয়ে যায়, একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয়।
আর কিশোর গ্যাং অশান্তি তৈরি করে সমাজে, একটা পর্যায়ে তারা পড়ালেখা করে না, হয়তো বিদেশ চলে যেতে মারা যায়, নেলে এটাও ফ্যামিলির সমাজের গলগ্রহ হয়ে যায়। তো এই সোসাইটিটা কখন হয়, এগুলো কখন তৈরি হয়? ফ্রাস্ট্রেশন থেকে, কিছু না পাওয়ার বেদনায় হয়। অনেক অফুরন্ত অবসর থাকে, যেগুলো ফেসবুকে কমেন্ট বক্স আছে না, এগুলো কিন্তু এক ধরনের সিক। হ্যাঁ, হয়তো কমেন্ট করে না জেনে মূর্খের মতো। তো ওরা হচ্ছে কি এই মাঠমুখী না, মাঠে যায় না। স্পোর্টস এমন একটা জায়গা যেখানে তুমি যদি তাদেরকে ইনভলভ করাতে পারো ছোট থেকে, সে ডিসিপ্লিন শিখবে এবং সে জানবে এটা ডিসিপ্লিনের বাইরে চলে যায়, সে কোথাও জানে না। আমরাও জানি, আমি আজকে 25 বছর গান গাচ্ছি, আমার বয়স 54। কত ক্লেম, আপনি নেশা করেন, আপনি বুকে হাত দিয়ে বলেন ইয়াবা খেয়েছেন কিনা। আচ্ছা, আমি বুকে হাত দিলে তোর সমস্যা, তুই কি বুঝবি এটা বোকা? তুই খবর নে, আমার সাথের লোক ধর, তুই তদন্ত কর। তোরে বুঝাতে যাব কেন? আমি তোরে বুঝাতেছি, তুই এটা বুঝ বোকা। তোর সময় নষ্ট করিস না, নিজেকে নিয়ে ভাব, নিজের ক্যারিয়ার ডেভেলপ কর, ফ্যামিলিকে সময় দে, তাই না? কিন্তু পরচর্চা খুব ম্যাসিভ আকার বাংলাদেশে কাম নাই তো, কাম কাজ চাই, শুধু কে কি করলো, আরেক পাশে ও কি, আরেক কান মানুষের দিকে তাকানো, সমালোচনা, কে কি করলো আজকে, ওই নেয় কে কি করলো, ওর ঘর ভাঙছে কিনা, ওর নিজের ঘরে দুনিয়ার প্রবলেম, ওইদিকে নজর না নিয়ে এসে আরেকজনের ঘর নিয়ে ব্যস্ত। এটা জাতিগত একটা পয়জনাস একটা অভ্যাস হয়ে গেছে আর কি। আই ডোন্ট মাইন্ড, আমিও তো বাংলাদেশেরই মানুষ, আমি তার আমি ছেড়ে দিব না, তাই না? আপনি যদি বাংলাদেশি, আমি তো রাশিয়া থেকে আসিনি, আমিও বাংলাদেশি, সো নো প্রবলেম। তুমিও কবি, আমার বলবা একরকম, দুটো গালি দিয়ে গেলা, আর আমি তোমার পিঁপড়ের মধ্যে পিষে ফেলবো মাটিতে হাঁটার সময়, শেষ। বাহ, আমরা একটু অ্যাকশন মোড থেকে একটু রোমান্টিক মোডে একটু আসি। রোমান্টিক মুডেও অ্যাকশন থাকবে। আপনার একটা অফ দ্য রেকর্ড ইয়ে আছে না, ডকুমেন্টারি, এবং সেখানে আপনি আপনার 4 জন প্রেমিকার নাম বলেছেন। আমরা কি একটু শুনতে পারি আজকে এখানে? না, ওটা তো আসলে একটা পাস্ট হয়ে এটা একটা রেসপেক্টের জায়গা ছিল। আমি মনে করি 4টা প্রেমিকা মানে কি ঘুরাঘুরি আর কি, কেউ আমার পাত্তা দেন, আমি কেউ পাত্তা দেন, এই টাইপের। ওইটা নিয়ে আর কথা বলতে চাই না, এই কারণে এটা অনেকবার বলা হয়েছে, এটা চর্বিত চর্বণ হয়ে যায়, সবারই সংসার হয়ে গেছে। আচ্ছা, তো জীবনে কতবার প্রেমে পড়েছেন? আমি ডেইলি প্রেমে পড়ি, আমার অসুবিধা, আমার ভালো লাগে। আমি কার প্রেমে পড়েন? আমি তোমার প্রেমে পড়তে পারি, আমি হয়তো এই লোকটার প্রেমে পড়তে পারি। প্রেম তো একটা শাশ্বত জিনিস, তাই না? এখন মনে হয় একজন যিনি মেকআপ দিলেন আমাকে, মেকআপ আর্টিস্ট যিনি, উনি খুব যত্ন করে আমাকে পাউডারটা দিলেন। আমি বলছি ভাই, ওই ফাউন্ডেশন দিন না, মানুষ আমাকে রাস্তায় যেমনি দেখে এমনি দেন যেন চিনে আমার। হঠাৎ করে আমি সাদা হয়ে গেলাম আর হাতটা কালো, এটা কেমন না একটু জিন ভূতের মতো লাগে। তো ওনাকে আমার ভালো লাগতেছে। আর প্রেমের ইস্যু যদি নারী হয় তাহলে একটু প্রবলেম আছে, এটা কচিত হয় কদাচিৎ। তাও কি, আমি তত কথা বলতে পারি না, গুছে 3 মিনিট পরে ম্যাচ খারাপ হয়ে যায়। সুতরাং ওইরকম প্রেমে হইতেও পারবো না। প্রেমে তো একটু ইমপ্রেস করা লাগে, একটু না, ইমপ্রেস করার চেষ্টাও করি না, কারণ আমার সময় নেই। আবার একটু বেশি কথা বলে যে কেউ আমি চেতে যাই, যে কারণে আর ওইদিকে সাস্টেন করে না। আপনার কিন্তু আরেকটা পরিচয় আছে, চিত্রনায়ক। হ্যাঁ, আপনি গহিনের গান বলে একটা সিনেমায় অভিনয় করেছিলেন না? পাশাপাশি আপনি অনেক মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। আমি শুনেছি যে আমাদের যে এখন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি আপনাকে সিনেমায় অফার করেছিলেন। পাশাপাশি শাহিন সুমন সমাধি সিনেমা, যেটা শাকিব খান অভিনয় করেছেন, সেখানে আপনাকে অফার করা হয়েছিল। আমাদের প্রয়াত চিত্রনায়িকা কবরী, আয়না ছবিতে ফেরদৌস ভাই যে ছিলেন, সেখানে আপনাকে অফার করেছিলেন। আরও অনেক ছবিতে আপনি অফার পেয়েছিলেন। রুম্মান, অভিনয় যে কি কঠিন ব্যাপার, একটা সেটা আপনাকে দেখে মনে হয় না? অভিনয় যে কঠিন জিনিস, এটা আমি আসলে মনে করো অন্যদিকে সানগ্লাস টানগ্লাস পরলে একটা সুবিধা, যে চোখের দেখলো না আমার কিছু, হ্যাঁ, এটা একটা অ্যাভয়েড করার জায়গা। সানগ্লাস পরে করলাম, ঠিক আছে। কিন্তু তুমি যখন একটা চরিত্র ঢুকে যাবা, ডায়লগগুলো থ্রো করবা, আমার নাকি হয় না এগুলো। কারণ আমি শুধু আমারে বের করি, আমি কি আরেকটা চরিত্র ফুটানোর জন্য আমি পারবো না। এবং ওই যে সিনেমাটা হয়তো বললাম গহিনের গান, সেটা ছিল বাংলা ঢোলের একটা সাদাত হুসাইন। ওর স্ক্রিপ্টিং এবং ওর ব্যবহার, ওর মেধা, আর বেসিক্যালি ছিল 9টা গান নিয়ে একটা মিউজিক্যাল মুভি আর কি। মানুষের দুঃখ কষ্টের যে মধ্যবিত্ত সোসাইটিতে যে গ্যাপগুলি, ওটাকে অভিনয় বলা চলে না। ঠিক ঠিক 15 থেকে 20 মিনিট আমার অ্যাপিয়ারেন্স ছিল, আর বেশি না। তবে আপনি কিন্তু ছোটবেলা থেকে সিনেমা পাগল, সেটা আমরা জানি। যে কুমিল্লা যে লিবার্টিতে 3rd ক্লাসে বসে আপনি সিনেমা দেখতেন,
দু একটা মজার ঘটনা বলেন। আপনি বোধহয় একবার ডাকু মনসুর দেখেছিলেন না? আমি সব সিনেমা দেখছি, বিশেষ করে সাপের ছবি, তলোয়ারের ছবি, মায়ের পিঠ, দাঙ্গা নতুন ফ্যাসাদের আপার ছবি। ছবিগুলো বেশি দেখা হতো। হ্যাঁ, মানে তখন মনে হয় ওয়াসিম ভাই, জাভেদ ভাই, ওই দোস্ত সোহেল দুশ্মন। রানা, উজ্জ্বল সাহেব, নসিব, মানে মায়ের পিঠ আছে, দাঙ্গা ফেসাদ আছে। আর তখন তো ধরে ফেলতো, আমি তো ক্লাস 3 থেকে সিনেমা দেখি। মাই গড, তো আমার বন্ধু স্কুল ছিল- পালিয়ে ক্লাস 3-তে? মানে এটা ছিল কি তোমার, আমরা টার্গেট করতাম ওইটি, একটা হাফ ডে ছিল আর বন্ধের দিন। তো আমরা দুই বন্ধু টিকিট কাটতাম, 1.5 ঘন্টা দেখতাম। একজন প্রথম দিন দেখতো আর একজন সেকেন্ড ডে দেখতো, My কারণ বাসা ধরে ফেলবে, কারণ মানে বিড়ি টিড়ি খাইতাম আবার হলে গিয়ে, বুঝো না, সিনেমাটা মুড থাকতে হবে, তো একটু বিড়ি খেতে হবে, বাদাম খেতে হবে, আইসক্রিম খেতে হবে। তো পুরো সিনেমা খেলে ধরা খেয়ে যাবো বাসায় গেলে, যে কারণে আমি সবসময় অ্যাকশনে দেখে ফেলতাম আগে, সাইড লাস্টেরটা। ওকে, তো আমার বন্ধু প্রথমে দেখতো, তো আমরা এই বিষয়ে নিয়ে গল্প করতাম না, আচ্ছা, কোনো আচ্ছা। কাহিনী কবি না, কালকের টাইমে কালকে দেখে নেবো। তো পরের টুকু আপনি অ্যাকশন দেখে তারপরে কি প্রথম টুকু দেখে মজা বোর পেতেন? লাগতো, খুব বোরিং। তো। মায়ের পিঠটা ভালো লাগতো বেশি। এবং আরেকটা আপনার ফ্যাসিনেশন আপনার আর ছিল, আমি সবচেয়ে জানি। মজা কি জানো, সারাক্ষণ কিন্তু ভিলেন নায়করে মারতো, তো যে কারণে লাস্টে কিন্তু ভিলেনটা মার খেত, ওটা আমার ভালো লাগতো। সারাক্ষণ কিন্তু 3 ঘন্টা সিনেমা হলে 2 ঘন্টা 40 মিনিট মার খায় নায়ক, একদম কিন্তু ভিলেন লাস্ট 5 মিনিট খেয়ে ভিলেন হয়ে যায়, এটা কিন্তু মজা কিন্তু। আপনার আরেকটা ফ্যাসিনেশন আছে, আমি জানি ক্লাস 7-এ থাকতে যখন বীজগণিত ভয় পাওয়া শুরু করেছিলেন, তখন আপনি ট্রেনে চড়ে বিভিন্ন জায়গায়, কুমিল্লা থেকে কখনো লাকসাম, কখনো আখাউড়া, কখনো ফেনী চলে যেতেন, তাই না? আমি এক ধরনের ট্রেনে বড় হয়েছি, কেন জানো, ট্রেনে? মানে ট্রেনটা ছিল আমার বন্ধু। একবার শশীদল চলে যেতাম, একবার আখাউড়ে চলে যেতাম, একবার চাঁদপুর চলে যেতাম, ফেনী চলে যেতাম, সোনাইমুড়ি। সোনাইমুড়ি চলে যেতাম। কেন, ওই যে জাস্ট ফার্স্ট আওয়ারের পরে প্রথমটা ছিল ইংলিশ বা বাংলা, কোনো একটা মেইন সাবজেক্ট দিয়ে শুরু হতো, ম্যাক্সিমাম টাইম বাংলা বা ইংলিশ থাকতো। সেকেন্ড, মানে আমার ছোটবেলা থেকে আমি জানি যে মানুষের ব্রেন 3 ঘন্টা হাইয়েস্ট কাজ করে, এটা আমি জানছি। তো আমার তো ব্রেন অ্যাক্টিভেট থাকে সবসময়, তো স্কুলে অটোমেটিক্যালি আমার পড়াশোনা মাথায় ঢুকবে না, মানে আমি যেটা বুঝি সেটা। তো বীজগণিত ঢোকার পরে না আমার জিওগ্রাফি চেঞ্জ হয়ে গেছে লাইফের, আমি ভাগা শুরু করলাম। এই ভাগতে ভাগতে কেন, তার আগে পাটিগণিত ভালো লাগতো? পাটিগণিত কি তোমার, আমার হচ্ছে অঙ্কটা পাস করার জন্য। আমার অঙ্ক, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, আমি কোনো জীবন খুঁজে পাই না। মানে একটা পেরেক পানিতে ডুবে যায়, আর লোহার তৈরি একটা জাহাজ পানি দিয়ে ভাসে, হোয়াট এভার, আমার একটা হেডেক নেওয়ার দরকার নেই। তো বানর তেল বাঁশ দিয়ে উঠো নামো, চুরি হিসাব, দুধের মধ্যে পানি, এটা মানুষ জানতো না। এই অঙ্ক শিখে দুধের মধ্যে পানি মিশানো শুরু হয়েছে, আমার কাছে ননসেন্স মনে হতো। হ্যাঁ, যে বুয়েটিয়ান হবে, ইঞ্জিনিয়ার হবে, যে ফিজিশিয়ান মানে ফিজিক্স পড়বে, পদার্থবিদ হবে, তার দরকার আছে। আপনার দরকার। তা আমার এত পড়ালেখার দরকারটা কি? আমার যেটা দরকার সেটা হচ্ছে সোশ্যালিজম নিয়ে কাজ করা, সোশ্যাল সায়েন্স নিয়ে কাজ করা, মানুষ কীভাবে, আমার নিয়ে কীভাবে, আর তার ভাবনাটাকে কীভাবে আমার দিকে ঘুরাবো, এসব নিয়ে আছে না, এক একজন একটা পছন্দ থাকে। Right. আমার যেমন কবিতা ভালো লাগে, গল্প ভালো লাগে, ওই আমল physics থেকে? ভালো লাগে না। হ্যাঁ, আমরা তো সেবা প্রকাশনীর আইটেম, বাংলাদেশের বিশ্বের ডায়েরির ফাইল পড়তাম আমরা বন্ধুরা। 17 টাকা দাম ছিল একটা, মানে 15 টাকা 17 টাকা, বুনো পশ্চিম, মানে ওয়েস্টার্ন বইগুলি, মাসুদ রানা, কিশোর গোয়েন্দা, রকিব হোসেন সাহেবের যে 3 গোয়েন্দা, তো এগুলো পড়তাম। 3 বন্ধু মিলে 5 টাকা 5.5 টাকা করে নিয়ে কিনতাম। আমি সবসময় বই কিনে পড়ি, আচ্ছা, কোনোদিন কাউকে চায় বই পড়ে নেবে, বাহ বাহ। প্রয়োজনে চুরি করবো, কিন্তু মানে চুরি করছি প্রচুর বই, কিন্তু কিনে পড়ছি আমি, আর বাকিটা চুরি। কার কাছ থেকে চুরি করতেন? বন্ধুদের কাছ থেকে? আরে যার- বই, লাইটার, কলম, সিগারেট, এগুলো তো নিজেরই, এটা কোনো মালিকানা নেই, তাই না? আরেকটা বিষয় হচ্ছে কি, মানে আপনি যে এত দুষ্টমি করেছেন, কিন্তু পড়াশোনায় কিন্তু খারাপ ছিলেন না, এবং আপনি খুব ভালো ভালো প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করেছেন। আমি যদি ভুল না করি, 89 সালে আপনি কুমিল্লা জেলা স্কুল থেকে এসএসসি দিয়েছেন, 91 সালে আপনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আপনি এইচএসসি পাস করেছেন, এবং পরবর্তীতে আপনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স রাজনীতি বিজ্ঞানে, হ্যাঁ। বাহ বাহ। মানে পড়াশোনা কি, জাস্ট আমার মনে হচ্ছিল যে আমার আম্মা, যখন আমি ক্রিকেট খেলাটা থেকে বিচ্যুত হলাম, তখন তো ফেব্রুয়ারি মার্চে ছিল তোমার উইন্টার, 88-89 সালের দিকে। 89 সালে পরীক্ষা, আম্মারে বললাম, আম্মা আমি একটা বিমানের নেটে আছি, ভালো একটা ক্লাব পাবো, আমি খেলি ঢাকায়, পরীক্ষাটা ড্রপ দিতে হবে এসএসসি।
আম্মা বলল তুমি কি করবো তুমি জানো, বাট আমরা সার্টিফিকেট চাই তোমার। এই সার্টিফিকেটের জন্যই প্রথম বছর খেলতে পারলাম না, একটা ম্যাচ পর পলা গেলাম ঢাকায়, কুমিল্লায়। পরের বছর আমার কোচ বললেন তুমি আগে চিটাং রেজিস্ট্রেশন করতে হবে, নাহলে চিটাং লিগ খেলতে পারবো না। আবার চিটাংয়ের জন্য 1 বছর, পরের বছর আসলে ইন্টারনেট পরীক্ষা, পরের বছর বিয়ে করে ফেললাম। সব মিলে ডিজাস্টার আর কি। বিয়ের পর তো আবার নতুন দায়িত্ব, আপনার নাকি টি গার্ডেনে চাকরি করার কথা ছিল। আমার মেজো ভাই তখন জেনারেল নুরুদ্দিন সাহেবের এডিসি ছিলেন, তো চাকরি রেডি করছে আর কি চা বাগানের। আম্মা খুব কনভিন্স করার চেষ্টা করতো যে এই বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন ঢাকা শহরে কি করো না করো, তুমি জবে চলে যাও। তাই আমি বলছি, না 16,000 টাকা বেতন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মনে আছে আমার। 16,000? হ্যাঁ, তখনকার সময় বেতনটা লোভনীয় ছিল, আর বাচ্চাও দুটো হয়ে গেছে। আমি বললাম না আম্মা, একটা বড় জাল ফেলাইছি, এটাকে বড় জাল বলে আর কি, জাল বেট দিছি, এটা গুছিয়ে আনতে তো সময় লাগে। সেটা কি গানের? গানেরটাই। তখন আম্মা অ্যালাউ করছেন। আম্মা সবসময় এগুলো পছন্দ করতেন, সংস্কৃতি, খেলাধুলা ওনার পছন্দ। উনি নিজেও তো এরকম ছিলেন, আব্বু খুব কালচারাল মাইন্ডেড ছিলেন, তো যে কারণে প্রশ্রয়টা আমি বেশি পেয়েছি আসলে ঘর থেকে। বাহ। এই গানের যে জাল বিছিয়েছিলেন সেটি হচ্ছে 1998 সালে আপনি প্রথম প্লেব্যাক করেছিলেন রাজা নাম্বার 1 ছবিতে, এবং এই যে 27 বছর ধরে আপনি গান করেছেন সিনেমাতে, কিন্তু আপনি একবার একটি কথা বলেছিলেন যে সবাইকে, কাউকে দিয়ে যখন গান গাওয়ানোর স্কোপ থাকে না তখন আমার কাছে আসে, মানে আমার এরকম কিছু একটা কথা বলেছিলেন। না, কিছু কিছু গান আছে না, গুণ নেমে বার নেমে মানে একটা বোল্ড কিছু গান থাকে যেগুলো হয়তো বাংলাদেশে জেমস ভাইয়ের যে স্টাইলটা বা বাচ্চু ভাইয়ের ওনাদের যে একটা অ্যাপিয়ারেন্স থাকে মাইক্রোফোনে বা অ্যাটিচিউডে, ভয়েসে, তো ফিল্মটা আলাদা ডিফারেন্ট। তো আমার কাছে তো ওই গানগুলো আসে যেগুলো অন্য আর্টিস্টকে দিয়ে গুলি করলেও 3 রাউন্ড গুলি করলে বেরোবে না, ফেসে গিয়ে আসে আর কি। তো আমিও গাই, তো এখনও মাঝে মাঝে কদিন আগে গেলাম একটা গান টগরে, ওই টগরে, তো একই। তো ইনফ্যাক্ট আমরা ফিল্মের লোক তো প্লেব্যাক আর্টিস্ট, আমরা কোনো কাজে যাচাই বাছাই করি না, অশ্লীল নকল না হইলে হইলো, বাকিটা অ্যাকর্ডিং টু সিকোয়েন্স আমাকে ডিরেক্টর ফিল করছে গাইতে হবে, আমি বিনা বাক্য হয়ে চলে যাবো যদি আমার পেমেন্টটা ঠিক থাকে। একদম। এটা আমাদের পেশাদারিত্ব। এবং আপনি প্রথম যে গানটি করেছিলেন আমারই ভাগ্যে তোমারই নাম, এবং সেটা রাজা নাম্বার 1 ছবিতে মনিরুজ্জামান মনিরের লেখা এবং শওকত আলী মোরাশ্বর এবং মান্না ভাই বোধহয় লিপ মান্না ভাই, শাহনাজ আপা ছিলেন, হ্যাঁ, বাহ, মিনু আপা ছিলেন, আলম আর মিনুর, ওনারও বোধহয় প্রথম প্লেব্যাক ছিল। জি, মিনু আপার প্রথম প্লেব্যাক, এবং ওই পিঙ্কি পিকচার্সে ছিলেন শরীফুদ্দিন খান দীপু ভাই, প্রথম প্রডিউসার ডাইরেক্টর। তো ওটা সিম্ফনি স্টুডিওতে গাওয়া। কোনো একটা কারণ হয়তো এন্ড্রুদা ছিলেন না তখন, নেপাল ছিলেন, ওই ফাঁকে ইমন ভাই আমাকে পুশ করছে আর কি। ওকে, ওটা দিয়ে শুরু। উনি আপনাকে পেয়েছিলেন কিভাবে? ওই ইফতে করেছেন পিন্টু ভাই, গিটারিস্ট কুমিল্লার বড় ভাই। তো উনি আবার ঢাকায় যখন শিফট করলাম ওনার কথাতেই শিফট করছি। উনি বলছে তোমার ভয়েসটা প্লেব্যাকের সাথে যায়, তুমি গানটা গাও। আমি বলছি ভাই আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমারও তো সময় কম, 2 বছরের মধ্যে হবে। হ্যাঁ হয়ে যাবে। উনিও আন্দাজে বলছে, আমি বুঝছি, কিন্তু 2 বছর আমি তো হয়নি, 4 বছর লাগছে। তারপর আমি লেগেছিলাম। তো পিন্টু ভাই হলো মূল উৎসাহদাতা আর কি, উস্কানিদাতা এবং উৎসাহদাতা। কখনো 2বার তো আমি তো সচ্ছল ফ্যামিলির ছেলে না, আমার বাবা সচ্ছল মানুষ, দোতল ডুপ্লেক্স বাড়ি আমাদের 1960 থেকে। কিন্তু ঢাকায় যে সময়টা গেছে সেটা খুব দুর্বিষহ হয়ে গেছে। কেন আমি ফেস করতে চাচ্ছিলাম যে আমার ভাগ্যটা কি, আমার স্ট্রাগলটা কোথায় গিয়ে থামে, আমি কি হারবো নাকি জয় ধরা দিবে। বাসা থেকে টাকা নিতেন না তখন? না, আমি বাসাতে টাকা তো সুযোগই নেই, কারণ বাসাতে টাকা চালিয়ে দেবো আমি ব্যাড শেপে আছি। তখন লোন করতে হতো লোকালি, ঋণের তলা থাকতাম। কিন্তু আপনি তো চাইলেই পারতেন বাবার কাছ থেকে। তখন বুঝতো কি আমি ঢাকায় কোনো কাজেই নেই, হয়তো ঘুরতেছি, আরো প্রেশার দিত কাজে, চাকরির জন্য, কারণ আমার তো মাস্টার শেষ, তখন অনার্স মাস্টার শেষ। সেই সংগ্রামের দিনগুলোর কথা একটু শুনি, যে শওকত আলী ইমন ভাই আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন, আপনি দেখতেন যে বড় বড় শিল্পীরা কিভাবে গান করে, সেই স্ট্রাগলের সময়গুলো কি এখন আপনার মনে পড়ে? আমার সব ঝকঝকে প্রিন্টেড মনে আছে, আমি কিচ্ছু বলি না এগুলি। কারণ আমি যখনই অনেক বড় জায়গায় যাই, অনেক বড় মানুষ আমাকে অনেক রিসিভ করে, ওয়ার্ম ওয়েলকাম জানায়, আমাকে সম্মান করে, আমি পিছন দিকে চলে যাই যে এই প্রাপ্তিটা কোথা থেকে আসলো। তখন আমি ফ্ল্যাশব্যাকে চলে যাই এবং আমি যথাসম্ভব
তুমি দেখবা কিছু কিছু সমালোচক পাবো ফেসবুক আমি কেয়ার করি না, কিন্তু ইউজুয়ালি মানুষ যখন মিশি মানুষ কিন্তু আমাকে ভালোবাসে। একদম। যদি ভালো নাও বাসে তাহলে ভয় পায় কিছু একটা হবে, কিন্তু আমি সুন্দর মতো ওখান থেকে বেরিয়ে এসি, কিন্তু উইদাউট এনি সিন ক্রিয়েট আমিও করি না, তারাও করে না। তো তুমি না মিশলে তো চিনবা না। আমি যখন তোমাকে চিনি রুম্মান ছোট্ট হ্যাংলা লিখে প্রথম আলোতে চাকরি করতে, তুমি কন্ট্রিবিউটর জয়েন করতে, দেন স্টাফ, দেন তোমার সামনে বসে আছি আমি, এটা তুমি শুরুতেই বলছো। তো আমিও শুরুটাই ভাবি একদম। এটাই উচিত, আমাদেরকে রিকল করতে হবে কোথা থেকে আসলাম, কতটুকু যাইতে হবে, কোথায় গিয়ে থামবো, থামাটা শিখতে হবে আগে। প্রসঙ্গটা এই কারণে তুললাম, আপনাকে আমি দেখেছি যে আপনি কখনো শেকড় ভোলেন না এবং আপনি সবসময় সব কিছু মনে রাখেন এবং সেটি ধারণ করেন, এবং সে কারণে আপনি একজন মানুষ হয়ে থাকেন, আপনি কখনো অতি মানব হয়ে ওঠেন না। আমরা একটু আগে আপনি বলছিলেন না যে অশ্লীল কিংবা নকল গানের কথা, সেই সময় কিন্তু আপনাকে করতে হয়েছিল এবং সেটা নিজেকে প্রুফ করার জন্য, এবং যেহেতু আপনি নতুন আর্টিস্ট ছিলেন, আপনার না বলবার সুযোগ ছিল না, তো সেই সময়গুলোকে আপনাকে পীড়া দিত, কিংবা এখন কি আপনি কোনোভাবে রিগ্রেট করেন? সেটা ছিল তখনকার ট্রেন্ডটা এমন ছিল যে অশ্লীল নকল গানটা প্রাদুর্ভাব শুরু হয়ে গেছিলো, আর আমারও ক্যারিয়ার স্টার্টস তখন শুরু করলাম। তখন না বলা মানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, গান বাজনা হবে না। তো করতে হয়েছে এটা। 24টা গানের মধ্যে সম্ভবত প্রথম, মানে অপ্রিয়ার আগে 24টা গান সবগুলোই শওকত আলী ইমন ভাইয়ের, একটা ছিল শুধু আলী আকরাম শুভ ভাইয়ের, খ্যাপা বাসু সিনেমার নাম জ্বালা জ্বালা, ওটা দিলসের কপি ছিল। তো এখন আমি প্রথমত যেটা আমাকে করতে হতো সেটা হচ্ছে মাইক্রোফোনের সাথে ফ্রেন্ডশিপটা করতে হতো, গানটা প্লেব্যাকের স্টাইলটা শিখতে হতো আমাকে। এগুলো পরে ওপরিতে কাজে লাগছে, এক্সপ্রেশন। তো কোনো কিছু আসলে ফেললা না, একদম। একটা প্লাস্টিক যদি ডাস্টবিনে পড়ে থাকে ওটাও কাজে লাগাতে যায় যদি তোমার প্রজেক্ট থাকে বা ইচ্ছা থাকে, তাই না? একদম। তো ওই গানগুলো অশ্লীল নকল ছিল, কিন্তু যখন আমি এস্টাবলিশ হয়ে গেলাম, প্রতিষ্ঠিত হয়ে গেলাম, তখন কিন্তু আমি এটা কঠিনভাবে এটাকে মানা করে দিছি, আর গাইনি। তো এখন তুমি যদি একটা কাজ আগে থেকে করো এবং এটা খারাপ ছিল, পরবর্তীতে তুমি প্রতিষ্ঠিত ওই সেম কাজটা করো, তাহলে তুমি খারাপ। কিন্তু তুমি যদি নিজেকে ইমপ্রুভ করো বা নিজেকে ভাবতে বাধ্য করো নিজেকে যে আমি এই কাজটা আগে করেছি, এই সিকোয়েন্স ছিল, এখন আর করবো না, শেষ। এটা খুব দামি একটি কথা বলেছেন, কারণ এই ভুলটি অনেকে বারবার করে, কারণ একবার ভুল করা ঠিক আছে, ভুল 3বার পর্যন্ত মাফ করা যায় আর কি, 4বারের সময় একদম পানিশমেন্ট সরাসরি। বা। তো প্রিয়ার কথা আসছিল বারবার, তো আগামী 30 জানুয়ারি আমি যদি ভুল না করি, এটা 25 বছর, মানে রজত জয়ন্তী হবে। মনে হলো এই তো সেদিন ও প্রিয়া তুমি কোথায়, এবং একটি বিটিভিতে বোধহয় একটি অনুষ্ঠানে গিয়েছিল, বহুরূপীতে। বা প্রথমে বোধহয় অত হিট হয়নি, কিন্তু অনুষ্ঠানে যাবার পর বোধহয় সবাই শুনেছে। এটা অন এয়ার হয়েছিল জুলাই মাসে, আর অ্যালবামটা বের হয়েছে জানুয়ারি 30 তারিখে, আর ক্লিক করেছে কি মার্চ মাসে, এপ্রিল মাসে। বন্যা টন্যা বহুত ঝামেলা ছিল, আমার কোনো কাজ সহজে হয় না। আগে ছিল বন্যা, ঝড়, খরা, অভাব বা পরিবারের চাপ, বাচ্চা কাচ্চা, ফ্যামিলি, পরে আছে ফেসবুক ডিস্টার্ব, এগুলো নিয়ে চলি নাই। আমার ভালো লাগে, কিন্তু কেউ আমাকে মানে না খোঁচা আমার ভালো লাগে না, আমি রাশিটা, হ্যাঁ আমি পছন্দ করি এটা। তুই আমার ক, আমি তোর কই। তো এই যে অপ্রিয়া হিট হওয়ার আগে আপনার বেশ কয়েকটা গান বোধহয় ছিল, যেগুলো পিন্টু ভাই আপনি যার কথা বলছিলেন, উনি বোধহয় বিভিন্ন জায়গায় দিয়েছিলেন, রিজেক্টেড হয়েছে গানগুলো। প্রথম 3টা গান বড় বড় নাম আর উল্লেখ করে, গান বয়স হয়ে গেছে তো ফাটফাট নাম উল্লেখ করে নেন, তো যাই হোক রিজেক্ট করে দিয়েছে, বলে না চলো নতুন আর্টিস্ট এনেছেন। তো ইন্টারেস্টিং হচ্ছে সেই গানগুলো আমি বেঁচে দিয়েছি পরে 2.5 লাখ টাকায়, পুরান গানগুলোই। সেই গানগুলো ছাড়বো না আমি, কিন্তু তোমার কচ্ছপের মতো, কচ্ছপের যখন প্রজনন কাল হয় তখন যারা কামড় দেয়, বজ্রপাত ছাড়া কিন্তু ছাড়ে না। তো আমি বজ্রপাতের ওয়েট করতে হবে তোমার। এই ডায়লগটা কিন্তু কোথাও লাগানো যাবে। ইথুন বাবুর সাথে আপনার পরিচয় হয়েছিল এবং সেই সময় বোধহয় আপনার মোড় ঘুরে গিয়েছিল, কারণ সেই সময় সে বেশ প্রভাবশালী একজন নাম ছিল। হ্যাঁ, ইথুন বাবুর সাথে পরিচয়, সম্পর্ক এবং গান করা, এটা টোটালি আমার সিনারিও চেঞ্জ করে দিয়েছে। অনেক ভালো ভালো কাজ করছে, অনেক ভালো লোকের সাথে পরিচয় ছিল, বাট ব্রেকটা যেটা একটা বুস্ট করা, একটা বুস্ট করা ইথুন বাবু নিঃসন্দেহে। পরবর্তীতে কি আপনাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল? ঝামেলা না, বাবা অনেক বিজি থাকতেন তো, আর দুনিয়ার একটা অ্যালবাম হিট করলে যেটা হয় আর কি, এই শিল্পী ওই সুরকার ওই গীতি সব ঘুরতে থাকে, তো বাবা আমার টাইম দিতে পারছিল না। তার মধ্যে ঢুকে গেছে কিছু, ওই যে কিছু ক্রিমিনাল ঢুকে গেছে কান কথার,
যেগুলো লন্ডন ফন্ডন থাকে আর কি। পরবর্তীতে আমার এনিমেস এগুলো সুযোগ দিয়েছিলাম আমি, এই ফকিরনিগুলা ওনার কান টান ভারী করছে আর কি। তো যাই হোক, এখন তো আমরা একসাথে আছি, কোনো সময় নেই তোমার, হয়তো সমস্যা নেই কোনো তোমার, আজকের সময়টা হয়তো ভালো না, কিন্তু তুমি যদি মানুষও ভাবনা থাকে, তোমার চিন্তা থাকে যে পজিটিভ, একদিন না একদিন সমস্যার সমাধান হয়ে যাবে, যদি মেজর কিছু নয়। বাহ, এই যে ওপ্রি আমি তোমার হতে চাই এত হিট হয়েছিল, পরবর্তীতে এই নামে একটা সিনেমাও হয়েছিল। অনেকে বলেন যে গানের কারণেই বোধহয় সিনেমাটা হিট হয়েছে। এবং আপনার অ্যালবামটি, আমি যদি ভুল না করে থাকি, প্রায় 60 লাখ কিংবা অ্যারাউন্ড দিস নাম্বার বিক্রি হয়েছিল, 60 লাখ কপি বিক্রি হয়েছিল। আমরা যতটুক, আমার এমআর চৌধুরী ভাই ছিলেন তখন, ওনার হিসাব মতো এটা প্রায় 6 to 7 মিলিয়ন অফিসিয়ালি। আর তখন তো নকলের খুব চাঙ্গা, এটা বোধহয় বৈধ কপিগুলো। বৈধ কপিগুলো। আর নকল আমি খুশি হতাম তো নকল হলে, কারণ কোম্পানি সাপ্লাই দিতে পারতেছে, মানুষ গান শুনবে না। আমি নকল হোক আর আসল হোক, আমি চেষ্টা করেছি নকল প্রতিরোধ করার জন্য। আমি নিজেও টিম গঠন করছি, মারছি গিয়ে জেলায় জেলায় লোক পাঠায়। কিন্তু যদি মানুষকে আমি আটকে দিই গান শুনবে না, তাহলে হবে না, তাহলে আমারই লস। কোম্পানি কাছে সাপ্লাই দিতে আমি কি করবো? মানুষ গান শুনবে না, আমি তো চাইবো না আমার গান শুনুক, আমি তো চাইবই। অবশ্যই। তো আপনার গান এরকম কতটি আছে? মানে 27 বছরে আপনি ফিল্মের গানকে 1,500-এর বেশি করেছেন। এত হবে না, ফিল্মের গান কত 6 to 700, কারণ ফিল্মের তো লম্বা সময় গ্যাপে ছিলাম আমি। আর অডিও তো অনেক হাই আছে, 3,000 প্লাস। হ্যাঁ, কত? 3,000 প্লাস। মাশাআল্লাহ। আপনি একবার 2009-এ ঘোষণা দিয়েছিলেন যে ফিল্মে আর গান করবেন না। আবার 2010-এর 16 মার্চ, আমি যদি ভুল না করি, আপনি অডিও অ্যালবাম থেকেও আপনি চলে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। এইগুলো কেন নিয়েছিলেন? এগুলো হচ্ছে কি, প্রথমত আমার বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমি যখন রিটায়ারমেন্টে যে তখন তার ক্যারেক্টারগুলো চলে গেছে দুজনই হোস্টেলে। আর রাইট রেভিনিউ রয়্যালিটি যেগুলো ইস্যুটা থাকে, আমি যে গানগুলো গাইছি, আমি তো অন্য কাজও করতে পারি, ব্যবসা করতে পারি, কিন্তু আমি যে গাচ্ছি, এটা শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে আমাকে? এই শিল্পীরা গাচ্ছে, গীতিকার সুরকার লিখতেছে, এটা আলটিমেট ডেস্টিনেশন কি? ওটার জন্য আবার সাফোকেট হয়ে গেছিলাম একটা। 4 বছর এটা বিরতি ছিল, 4 years। সেই 4 বছর কিন্তু আপনার ভক্তরা ভীষণভাবে মিস করেছে, এবং পরবর্তীতে আপনি যখন ফিরে এসেছেন তখন তারা এমনভাবে ওয়ার্ম ওয়েলকাম জানিয়েছিল, মনে হচ্ছিল যে 4 বছরটা ছিলই না। এটা একটা পরীক্ষা হয়ে গেল যে উপস্থিত আসিফের চেতে অনুপস্থিত আসিফ বেশি শক্তিশালী। যখন আমি মরে যাও তখন এটাই হবে ইনশাল্লাহ। আপনি যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে গান শেখেননি, এমনকি কখনো হয়নি স্টুডিওতে গান করতে গিয়েছেন কিন্তু আপনি গাইতে পারছেন না কিংবা তুলতে পারছেন না, বিব্রত হতে হয়েছে, এরকম কি কখনো হয়েছিল? এটা কয়েকবারই হয়েছে, একবার দুইবার না। আমার মনে আছে একবার তোমার, আমি আর অনিমা ডিকসটা গাচ্ছিলাম, অনিমা দিদি, তো গানটা আমরা তুলতে পারতেছিলাম না বা কোথাও সমস্যা হচ্ছিল। তো আমাকে আলেকরাম শুভ ভাই ছিলেন মিউজিক ডিরেক্টর, আসিফ ভাই আজকে আসলে দরকার নেই, এই গানটা আজকে গাওয়ার দরকার নেই, আরেকদিন গাইবেন। তো সন্ধ্যার সময় এসে পলাশ ভাই আবার রিজাপা গায়ে ফেলো গানটা। তো ওটাতে আমি কিছু মনে করি নেই। আরেকবার আমার ফ্লাইট ছিল, কোথাও যেন যাবো বিদেশে ট্যুর, আলম খান আঙ্কেলের রেকর্ডিং। আমি আঙ্কেল আমার তো 11:30 ফ্লাইট, আমি না একদিন 2 কাজ করতে পারি না, আমি একটা করে কাজ করি। আজকে গান গেবো, রাতে ফ্লাই করবো, আমার মাথায় ঢুকতেছে গানটা, আমি কোনো হয়তো ইজি গান বাট তুলতে পারছি না। আসিফ সর্বোচ্চ 15 মিনিট লাগবে, তুমি গাও, তুমি শুধু গানে মনোযোগ দাও। কিন্তু আমার ওই যে লাগেজ গুছাইতে হবে, তখন তো ধুমধুমার ব্যস্ত আমি। তখন আমি আস্তে করে এন্ড্রুদার ফোন দিছি, এন্ড্রুদাকে আমি তো, এন্ড্রুদা বলতেছি আমি তো পাশের স্টুডিওতে আছি রে, দাদা একটু উদ্ধার করেন আপনি, একটু আলম আঙ্কেলের গানটা গায়ে দেয়, আমি ভেঙে যাই। পরে এন্ড্রুদার পেয়ে গেছি, যেহেতু 1 মিনিট লাগে বাঁচতে শ্রুতি 1 থেকে শ্রুতি 2-তে, তখন আমি মাফ করে দেন, আমি এন্ড্রুদারে বলছি, এন্ড্রুদা সে গানটা গায়ে দিয়ে আপনি আমার মাফ করে দেন। কোন গানটা? এটা আমার ঠিক মনে নেই। আচ্ছা, এন্ড্রুদাকে জানতেন যে তিনি গাইতে পারেননি বলে আপনি প্রথম প্লেব্যাকে আমি তো তখন আর্টিস্ট কল করতাম, শওকত আলী যখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম, ইউন ভামাকে বলতেন না, আমি রাজা নাম্বার 1-এর কথা বলছি, মানে আপনার প্রথম প্লেব্যাকটা যে এন্ড্রুদাকে খুঁজে পায়নি, তারপর এটা পরে ইউন ভাই বলছে, এটা আমি জানতাম না, এটা আসলে বলে না কখনো। আচ্ছা, তো ইতিহাস তো একসময় বেড়ে আসবে, তো ওটা ইউন ভাই বিভিন্ন আলাপ, আসলে ব্যাপারটা এরকম, একটা সিঙ্গার উনি খুঁজতেছিল নতুন, পাশাপাশি, কারণ প্লেব্যাক হয়েছে কি খুব লিমিটেড সিঙ্গার থাকে, তো বৈচিত্র্য খুঁজতে গেলে নতুন সিঙ্গার খুঁজতে হয়। তো ইমন ভাই সবসময় তরুণদের নিয়ে কাজ করার অভ্যস্ত, তিনি অভ্যাসিত, তা আমাকেও উনি ইউটিলাইজ করছেন আর কি। তো কিছুক্ষণ আগে আমরা আপনাকে নিয়ে যারা সমালোচনা করেছেন তাদের নাম কিছু জানছিলাম, যে একজন লন্ডনের একজনের কথা বলছেন, হলিউডের অনেক নাম আছে, হলিউডের প্রয়াত নায়ক, পরে দেখলাম হলিউডে নাকি অভিনয় করবে, পরে দেখেছি প্রয়াত, কিন্তু জিন্দা আছে, পালস আছে।
আরেকজন নারী সিঙ্গারের কথা বলতে চাই, যিনি আমাদের সবার খুব প্রিয় শিল্পী, আমাদের স্টার নাইটে এসেছিলেন নাজমন মনিরা ন্যান্সি। হ্যাঁ, তাকে আপনার সম্পর্কে প্রশ্ন করেছিলাম একটি শব্দে বিশেষণ করতে, এবং তিনি বলছিলেন বোল্ড ভয়েস, এবং আপনার কণ্ঠ তার খুব পছন্দ। আপনি কি বলবেন? ন্যান্সিও তো অদ্ভুত গায়িকা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে যদি সামিনা আপার পরে আমি ধরি শাহনাজ আপা, আমার যে পছন্দটা শাহনাজ রহমতুল্লাহ আপা, অনেক বড় বড় সবাইকে রেসপেক্ট নিয়ে বলছি আমি, আর শাহনাজ আপা, সামিনা আপা, দেন আমার মনে হয় ন্যান্সির মতো ভয়েস আবার কবে আসে বাংলাদেশে আমি ঠিক জানি না। শি ইজ দ্য বেস্ট রাইট নাও। আপনাদের কি ঝগড়াঝাটি শেষ হয়েছে? আর এটা তো ও তো ওর যাইছে তাই করে, আমার ব্ল্যাঙ্ক চেক আছে, আমি মেনে নেই, লাইক দিয়ে পোস্টে গিয়ে আমি। তবে আমরা চাই যে মানে ভালো ভালো সিঙ্গাররা সবাই আবার একসাথে আর একসাথে হওয়ার দরকার নেই, এমনি ঠিক আছে, একটা অভিমান দরকার আছে, সবসময় মিললে চলবে হবে একটু না। গান টান একসাথে আমরা শুনতে চাই তো আপনাদের একসাথে। এটা যদি কেউ অ্যারেঞ্জ করে বা আমাদের বিদেশ থেকে শো আসে, বলে যে আসিফ ভাই আপনার ন্যান্সি থাকলাম, ঠিক আছে। মানে আপনার দিক থেকে কোনো না নাই আসলে। আপনার পেশাদার ভাই, বাহ, কালকে যদি ন্যান্সি নামে প্লেব্যাক হয়, কালকে যদি বিদেশে ট্যুর হয়, কোনো শো হয়, এগুলো আলোচনাই হবে না। বাহ, হয়তো আমার সাথে কথা বলবে না, আমি কিন্তু যাবো ওর সাথে, কারণ ও তো ছোট, ও বয়স আমার ছোট না। একদম। তো আমি যদি বড় হই তাহলে তো আমাকে আগে যেতে হবে, এটা নিয়ম। বাট আমি তার সাথেও কথা বলে দেখেছি, তিনিও আপনাকে সিনিয়র হিসেবে রেসপেক্ট করে। মাঝে মধ্যে হয় না যে মাঝে মাঝে কিছু সম্পর্কে ময়লা জমে আমরা যায়। দুজনে একটু হালকা তার ছিঁড়ে আছে, অসুবিধা নেই, চলুক। আরেকবার একটি কথা বলেছিলেন যে দুনিয়াতে যেখানেই যা কিছু ঘটুক, বাংলাদেশের শিল্পীরাই বেশিরভাগ এফেক্টেড হয়, সেটা করোনার সময় কিংবা তারপরে। যে কোনো কিছু, তুমি এনি এফেক্ট, মানে যে কোনো কিছু, কালকে বৃষ্টি হয়েছে, রোদ বেশি উঠছে, এনিথিং, প্রথমে আসে মিউজিকের উপরে। শো বন্ধ। শো বন্ধ, আগে এটা বন্ধ করো, তারপর অন্য কিছু। বাংলাদেশে কোনো সোশ্যাল সিকিউরিটি নেই, যে দেশে কালচার নেই সে দেশে নমুনা দেখতেছো বিশৃঙ্খলা। তো সংস্কৃতি, খেলাধুলা এগুলো যখন আক্রান্ত হয় তখন বর্বরতার যুগ শুরু হয়। বাংলাদেশ অলমোস্ট ওই বর্বরতার যুগে দিয়ে যাচ্ছে। অত সৌদি আরবে কনসার্ট হচ্ছে, কিন্তু করে আসলাম আমি একদম। সৌদি আরবে 16টা দেশে, তারা তাদের যে প্রবাসী আছে তাদেরকে রিক্রিয়েশন করার জন্য, তাদেরকে 2030 ভিশন নিয়ে তাদের সামাজিক জীবন, তাদের প্রাত্যহিক জীবন, তাদের নিরাপত্তা, তাদেরকে একটা সোশ্যাল সিকিউরিটির মধ্যে নিয়ে আসা, তাদের প্রতি লক্ষ্য রাখার জন্য কিন্তু এই সৌদি আরবে কাজ হচ্ছে। এখন আমার তো মনে হয় বাংলাদেশ কি সৌদি আরব যদি বড় ইসলামিক দেশ হয়ে গেল কিনা, বা বাংলাদেশে কেন এমন হচ্ছে, আমাদের যারা সম্মানিত আলেমরা আছেন তারা কিন্তু এই বিষয়ে কোনো শব্দ করেন না। ওই খুচরা কিছু সমস্যা হচ্ছে, তো আমার মনে হয় একটা সিদ্ধান্তে আসা উচিত আসলে কি হবে, কারণ এটা নিয়ে অস্থিরতা তৈরি করা ঠিক না। একদম। পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিতে মিউজিক হয়, পুরো আরব কান্ট্রিতে নিজস্ব মিউজিক্যাল ধারা আছে, ওরা টোটালি মিউজিকটা করে। তো এত যদি কট্টর হতো তাহলে মিউজিক বন্ধ হতো সারা পৃথিবী থেকে। হচ্ছে কেন তাহলে? আমার প্রশ্ন ওইটাই। পৃথিবীর 71% মুসলিম থাকে আফ্রিকায়, বাকিরা সব চারিদিকে, এবং সব দিকে মিউজিক হচ্ছে। তা আমাদের সমস্যাটা কোথায়, এটা আমার মনে হয় একটু উচ্চ পর্যায়ে আলোচনা করে যারা ছোট ছোট সমস্যাগুলো তৈরি করে তারা হয়তো বিভ্রান্ত বা কেউ মিসগাইড করে থাকে না, শয়তান তো সব জায়গায় থাকে। আবার আমরাও শিল্পীদেরও ভুল থাকে, অতিরিক্ত কথা বলে, যেটা আমার এখতিয়ারের বাইরে, আমি কেন যাব এমন কথা বলতে যেটা সেন্টিমেন্টে অ্যাটাক করতে পারে। আমি যেটা করব সেটা হচ্ছে এমনভাবে কথাটা বলতে হবে যেন ক্ষমা চেয়ে বাঁচা যায়। ক্ষমার অযোগ্য অপরাধ করে তো লাভ নেই। তো আমার মনে হয় এটা নিয়ে ভাবা উচিত। আমাদের দেশে প্রচুর জ্ঞানীগুণী আলেম আছেন, তারা যদি এ বিষয়ে তাদের মতামত দেন। রাজনৈতিক দলগুলা যারা শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে, তাদেরও উচিত এগুলো নিয়ে ভাবা। একদম। একটা দেশের স্পোর্টস এবং কালচার যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই দেশটা বড় দেশই হবে, আর বেশি কিছু হবে না। খুব ভালো বলেছেন। আসলে এই কথাগুলো শুনবার জন্যই আমরা অপেক্ষা করছিলাম, কারণ এটা আমাদের অনেকের মনের কথা। না, এটা তো বেসিক। এটা তো আমি তো কাতারের প্রোগ্রাম করেছি, বাহরাইন, সৌদি আরবিয়া, মিডল ইস্টের দেশগুলো, মালয়েশিয়াতে বড় কট্টরপন্থী মুসলিম দেশ আমরা না। তাহলে মালয়েশিয়া কনসার্ট হচ্ছে, 7-11 আছে, ওপেন বিয়ার বিক্রি করতেছে, যে ধর্ম পালন করতেছে। ইন্দোনেশিয়া সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি, ব্রুনাই এবং মালদ্বীপ একমাত্র 100% মুসলিম কান্ট্রি। ওখানে যদি কালচারটা, বাংলাদেশের সমস্যাটা কোথায় আমি বুঝলাম না, মানে অ্যালার্জিটা কোন জায়গাটায়? ওরা তো মুসলিম নাকি আমরা একটু বেশ স্পেশালাইজড মুসলিম, স্পেশালাইজড, এটা বুঝলাম না আমি। যাই হোক, এটা নিয়ে আবার কথা হবে। একদম।
আমি তো কথা বন্ধ করতে পারি না, যেটা বেসিক সেটা বলবো, যে বেসিক মানবে না তার ইচ্ছে এটা মানতে নাও পারে। ফেসবুক আছে। আরেকটা বিষয় আপনার তার জন্য অস্ত্র। খুব আপনার ভক্তদের জন্য খুব খারাপ বিষয় ছিল যে আপনি 4.5 বছর খুব সম্ভবত আপনার হাতে পাসপোর্ট ছিল না, হ্যাঁ, এবং গত 4 2 বছর। বছর ধরে আপনার সাথে আছে। তো যখন ছিল না তখন আসলে কতটা নিজেকে অবরুদ্ধ ভাবতেন, কিংবা এখন কতটা স্বাধীন অনুভব করেন? যখন পাসপোর্ট ছিল না তখন নিজেকে প্যালেস্টাইনি মনে হতো, ফিলিস্তিনি। যে ফিলিস্তিনিদের পাসপোর্ট নাই, আমারও দেশে পাসপোর্ট নাই। তবে একটা বিষয় ভালো লাগে যে আপনার বেশিরভাগ শো কিন্তু দেশের বাইরেই থাকে, এবং সেই কারণে আপনি নিজেকে লোকাল রেমিটেন্স যোদ্ধা বলেন। ইয়েস, আমার ম্যাক্সিমাম প্রোগ্রাম দেশের বাইরে থাকে, এবং আমার যে কাজগুলি হয় এগুলা ওই ফ্রান্সের কোম্পানি, আমেরিকান কোম্পানিতে ওরা, আমি বাংলাদেশে থাকা একমাত্র রেমিটেন্স ফাইটার, যে আমার সব টাকাই বিদেশি এবং আমার টাকা ব্যাংকে ঢুকে, হুন্ডি না। আমি ট্যাক্সের রেয়াতও পাইও, তো আমার টাকা লিগেল ওয়েতে ব্যাংকে ঢুকে, যেটা বিদেশ থেকে পারিশ্রমিক পাই, এবং আমার যে টাকাগুলো ঢুকে সেগুলো কাইটে কুটে আসে। তো বাংলাদেশের একজন লিভিং রেমিটেন্স ফাইটার আমি। ওয়াও! শুধু বাংলাদেশ না, আপনি কুমিল্লার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এবং আপনি কুমিল্লার মানুষের যে কত প্রিয় সেটা আমি জানি, এবং আরও অনেকেই জানেন। আপনার কখনো মনে হয় যে ঢাকা ছেড়ে কুমিল্লাতে স্থায়ী হয়ে যায়? কারণ আপনি তো ওখানে অনেক কিছু করেছেন, বাংলা স্পোর্টিং ক্লাব করেছেন, আপনি রেস্টুরেন্ট করেছেন, আরও অনেক কিছু করেছেন। আমি যেগুলো খুব পছন্দ করি সেগুলো আগে বকতে থাকি, যেমন বিএনপি এবং কুমিল্লা, এই দুটো আমি দূরে রাখি। এটা আবেগের জায়গা। কুমিল্লার কথা বললে বকা দেয়, কুমিল্লা বাংলাদেশ, হয় নট বাংলাদেশ। হঠাৎ আবার ভাই আমি বিএনপি করি, তো কী হয়েছে, আমি কী করবো? এখানে এটা বলার জায়গা? আজকে আমি বারানি এয়ারপোর্টে আছি। তুমি দেশের কথা বলো, তুমি তোমার নিজের কথা বলো, প্রবাসী সমস্যা কোথায়? তুমি কেউ আমি বিএনপি, আমি কুমিল্লা, হোয়াট ইজ দিস? আমার কোনাত নিও না, আমার কোনায় নিও না, আমি বাংলাদেশের ছেলে, বাংলাদেশ গানকে এখানে রাখো। ঠেললে বিএনপি বানায়েন না, ঠেললে আমার কুমিল্লা বানায়েন না। আমাকে আপনিও বাংলাদেশি হন, আমাকে বাংলাদেশে থাকতে দেন। এই আর কি, কাউ করতে থাকি। আপনি কি কখনো নিজেকে লাকি মনে করেন? মানে এই যে আপনি এতদূর পর্যন্ত এসেছেন, অনেকের তো এই জার্নিটাই স্বপ্নের মতো। আপনি লাকি, নাকি আপনি কষ্ট করে কিংবা আপনার সততা দিয়ে আপনি এই অবস্থানে পৌঁছেছেন? না, সততা তো অনেকেরই আছে, কষ্ট অনেকেই করে। ডেফিনেটলি আমি লাকি। এত শত হাজার কোটি মানুষ, আমার নাম বাংলাদেশে কিছু মানুষ তো জানে, কোনো কোটা গানচিত কিন্তু আমার জানে, এবং সবাই জানে। কিছু ঘটনা আছে, ঘটে মাঝে মধ্যে আমার সাথে। আবেগ দেখি মানুষের, আমি আমার প্রতি তাদের যে মানে আস্থা, আসিফ ভাই আপনি বিসিবিতে আসছেন, এইবার কিছু হবে, তো ওই আলোচনা গেলে কিন্তু আসে না। বাট ওইটা আমার ইন্সপায়ারেশন, ওইটা দিয়ে এটাকে মারি আর কি। তো আমি যেহেতু একটু বুদ্ধি বেশি আমার, আমি জানি, এবং আমি বোল্ড অ্যান্ড বিউটিফুল, তো যে কারণে আমি এগুলো মনে না নিয়ে মেনে নিই, এবং আমি কোনো কিছু বাকি রাখি না। তুমি আমার একটা কথা বলে চলে যাবা, এটা হবে না। আমারও কিছু কথা ছিল, নজরুল বলে গেছেন, রবীন্দ্রনাথ বলে গেছেন, এটা তো আমরা জানি। আমারও কিছু কথা ছিল, সেটা আমি বলবো। বাহ, চমৎকার! আপনার যেটা আমি খেয়াল করেছি, মানে আমি যেটা বলছিলাম না দর্শকদের, যে আপনার অনেক লেখা আমি গিলি, হ্যাঁ, মানে আপনি এত যে সুন্দর করে লিখেন কিভাবে, কিংবা আপনি যে সুন্দর করে গুছিয়ে বলেন, কিংবা আপনি কুমিল্লা থেকে আসা একজন মানুষ, আপনার এত শুদ্ধ বাংলা উচ্চারণ, আপনি কি এগুলোর পেছনে কোনো ওয়ার্ক করেছেন? না, ওই রকম কিছু না। না, যেহেতু আমি ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করছি, বেস তো আছেই। এটা তো অনেকেই পড়ে। হ্যাঁ, কিন্তু আমাদের শিক্ষক ছিলেন পণ্ডিত মধুসূদন চক্রবর্তী, বাংলা গ্রামারের, আর সাহিত্যটা দিতেন হেদায়েতুল ইসলাম স্যার। দুজনে সব্যসাচী বাংলা ভাষা ছিলেন, এবং আমাদেরকে ওয়েল ট্রেন্ড করেছেন দুজনে ছোটো থেকে, মিডিল স্কুল ক্লাস 6 থেকে। তারপর আমার যিনি ছিলেন কুমিল্লা গুলবাগ স্কুলের শ্রীমতী কল্যাণী সেনগুপ্তা, প্রয়াত, ও তিনি আমাকে অনেক, বান্দর ছিলাম তো, বাট কোনো না কোনো তো আমাকে পছন্দ। আমি ডিবেটার ছিলাম, আর বই পড়তাম প্রচুর। আর আমি যে কথাগুলো লিখি, কবিতাও পছন্দ করেন? কবিতা আমার বেশি পছন্দ, মানে সবার কবিতা না, মাইকেলের কবিতা, সুকান্তের সব কবিতা ভালো লাগে, নজরুলের সব কবিতা ভালো লাগে না, মেরা কবিতা পছন্দ না আমার। পছন্দ হলে একটা অ্যাকশন থাকতে হবে, সব কিছুর মধ্যে, সিনেমার মতো লাস্টের আধা ঘন্টা। তো এখন আমি যে কথাগুলো লিখি, এটা আসলে আমি লিখি, কিন্তু আমি একটা সাধারণ মানুষ, যেই মানুষটা, যেমন 1 কোটি মানুষের ভাবনাটা আমি লিখি, ওদেরই ভালো লাগে। যেমন তুমি বলো, তুমি যে পড়ো বা গিলো, সেটা কিন্তু
তোমার কথাটাই আমি লিখতেছি, একদম একদম। এই জন্য তোমার ভালো লাগতেছে। আর ছোট গল্প কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় গল্প হয়। তাহলে ছোটো লাইক 174 ওয়ার্ডস, লাইক 180 ওয়ার্ডস, এর মধ্যে অনেক কিছু ডিসক্রাইব করলে মানুষ পড়তে সুবিধা হয়। আবার বেশি ছোট করলে বা দূর কি বড় করলে পড়তে চায় না। এখন তো সময় নেই, তাহলে এই চলতেছে, তাই না? যেমন আপনার এত ছোট একটা অনুকাব্য বলেন কিংবা ছোট একটা লেখা আমার মনে আছে যে আমি উট পাখির মতো বালিতে মুখ গুজে অন্য সেলিব্রিটিদের মতো সব আমলে ক্রিম খাই না, সম্ভাবনা। এবং এই দেশে অনেক সেলিব্রিটিরা হচ্ছে গিয়ে যারা অনেক না, যাদেরকে- প্রায় 100% সেলিব্রিটি ক্রিম কোর, নিঃসন্দেহে। কিছু আছে পাগল ছাগল, মনে করো তারা কাউরে গুনে না, চিনে না, এটা ভালো। কিন্তু পলিটিক্যাল বেনিফিট, আই এম নট পলিটিশিয়ান, আই ডোন্ট লাইক পলিটিক্স, আই হেট পলিটিক্স, এগুলো বলবে। তুমি যাও, এই যে একটু আগে যে নায়কের কথা বললা, আমাদের লম্বা চুলের হিরো, কোথায় না যায়, সব জায়গায় তেল মারে। আমার কাছে ছবিও আছে। তো এখন তাদের নৈতিকতা তাদের কাছে, বাট আমার যে স্টাইলটা সেটা হচ্ছে আমি ভেঙে যাবো, মস্কাবো না। এথিক্যাল ইস্যু, আইডিওলজিক্যাল ইস্যু, এটাকে মেনটেন করতে হবে। একটা জীবনে তুমি কী চাও, কী চাও, একটা চর্চাই তো হবে তোমার ভালো কাজ নিয়ে। খারাপ কাজ তো বেশি দিন টিকবে না। খারাপ কাজ নিয়ে মানুষ আলাপ করবে না, মৃত্যুর পরে সবাই তোমায় খুঁজে খুঁজে ভালো কথাটাই বলবে। তো শেষ পর্যন্ত আমাদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয়, একদম। এবং মৃত্যুর পরে যে চর্চাটা সেটা আসল চর্চা। তো আমি এগুলো কেয়ার করার সোশ্যাল সাইটগুলো আসার পর থেকে তো একটা অস্থিরতা, মনে করো একটা ফেসবুকের মালিক হচ্ছে টিভি টেলিভিশন চ্যানেলের মালিক। তো ওগুলো বলতে থাকবে। তো কিন্তু তুমি কে, তুমি কি, তুমি কিভাবে চলছো, কোথায় তোমাকে থামতে হবে, এটা নো দাই সেলফ, নিজেকে চেনা। ওই নিজের চেনাটা আমার যথেষ্ট আমার জন্য। আমি তো ভুল করি, জি। এই ভুলটা আমি কুইক কারেক্ট করে ফেলি, আমি নিজে থেকে কারেক্ট করে ফেলি। আর যেটা আমার ভুল না, সেটা তুমি এক জীবন ছিল আমি ভুল নিয়ে যাবো, কারণ আমি জানি আমি একটা সিদ্ধান্তে আসছি এবং আমার সিদ্ধান্তটা ভালো, একসময় তোমাকে আসতে হবে এখানে, ডেফিনেটলি। আপনি কি অনুধাবন করেন আপনারও মাঝে মধ্যে ভুল হয়? হ্যাঁ, ভুল তো হবেই। ভুল একটা পাপ, একটা আমি ভুল করি। কারণ একটা ভুলকে যদি তুমি প্রতিষ্ঠিত করতে যাও, সেটা পাপে রূপান্তরিত হয়। একটা ভুলের জন্য তুমি সরি বলে ফেলো যে এই ভুলটা আমি করেছি, কারণ আমরা যেহেতু অনুকরণীয়, কেউ না কেউ আমাকে ফলো করে। তো আমি যদি ভুল মেসেজ দিতে থাকি মানুষকে এবং সেটাতে স্ট্যান্ড থাকি, রাখি, তাহলে তো আমি আসলে ভুল মেসেজই দিচ্ছি। তো সেখান থেকে বেরোতে হবে তো আগে। এটা এক ধরনের একটা মিথ্যা বা একটা ভুল ঢাকার জন্য আরও ভুল করতে হয়। কেন ভাই, এত দরকারটা কি? মৃত্যুর পর স্মরণীয় হয়ে থাকবার জন্য আপনি কি কিছু করেন? আমি শুধু একটু জানি আমাদের যারা ইন্ডাস্ট্রি, আমাদের ছোট ছোট বাচ্চা যারা গানে আসতেছে নতুনভাবে, পুরনো যারা ছিল, কারো রাগ আছে, কারো ভালোবাসা আছে, কারো অভিমান আছে, কারো অপ্রাপ্তির ইস্যু থাকে। বাট আমি আমার ক্যারিয়ারে যেগুলো করে গেছি, এগুলো মানুষ এখানে শুনেই নেই। মানে কবির সুমনের 10টা গান গেলাম, একদম। বা দেশের প্রায় আমার 60+ গান আছে। মানুষ কিন্তু ওই যে অপ্রিয় বন্ধু আছে। আর আমাদের দেশে তো হুতাশে চলে তো মানুষ, ভাই আপনার গান তো সব একই রকম। আমি 10টা গানের নাম বলেন তো, লিস্ট বলেন কোন 10টা। আমার যে বৈচিত্র্যপূর্ণ গান, এটা মানুষ শুনেই তো নেই। হয়েছে কি, তোমার গানের সঙ্গে 200 হয়, তাহলে এক হিসাব। আর তোমার গানের সঙ্গে তো 3500 হয়, তাহলে আরেক হিসাব। তুমি 200 গানের 20টা মুখস্থ করে ফেলছো, আমার গান তুমি শুনেই নেই। অথচ ফুটবল নিয়ে কিন্তু আমার গান আছে, তাই না? ফুটবলের লোক জানেই না। তো এরকম বহু সাবজেক্টিভ গান আমার আছে, জানেই না। এগুলো পরে জানবে। আমার গান নতুন থেকে যাবে, দীর্ঘ আরো 30-40 নতুন থাকবে। হঠাৎ আমি নিজেই তো ভুলে যাই। ক্রিকেট নিয়ে গানটাই তো অনেক জীবন থাকবে আসলে। হ্যাঁ, এটার বিকল্প আমি তো খুঁজি না, পাবো না জানি। তো এই যে জুলাই আন্দোলনের শহীদ মুগ্ধ এবং তার ভাই স্নিগ্ধ, যে তারা নাকি ছোটবেলায় আপনার কোলে উঠেছিল এবং ও হ্যাঁ, তাদের তুমি মামা হন চিনবা তো। আপনি। তুমি মাইনুলকে চিন্তা, আমার সাথে থাকতো দীর্ঘদিন, ম্যানেজার ছিল আমার, আমার ছোট ভাই প্রকৌশলী সে। তো ওর বিয়ের উকিল ভাবছিলাম আমি। তো ওর মেজো বোনের ছেলে হচ্ছে স্নিগ্ধ মুগ্ধ। তো আমার মনে আছে বিয়ের দিন ওদের বাসা ছিল খিলগাঁয়ের দিকে, ওই যে বাসায় বিয়ে হয়। তোমার আমাকে বলছিল, মাইনুল দুলাভাই আমার 2টা ভাগনা আছে টুইন, তারা তোমার সাথে ছবি তুলে, 2 কোলে বসে, ছবিটা আমি খুঁজতেছি, মানে একটা না একটা আছে আর কি। স্নিগ্ধর সাথে দেখা হয়েছে, কথা আসছিল সে, এই আর এবং কি। আপনি সবসময় যে ছোটদেরকে কিংবা ছোট ভাইদেরকে এমন ভাবে বুকে জড়িয়ে
ফেলেন আসলে সবাই আসলে আবেগ আপ্লুত হয়ে যায়। আমি দেখেছি যে সবার চোখে মুখে তখন একটা মুগ্ধতা কাজ করে এবং আপনি যে কত হৃদয়ে আপনি আলো জ্বেলেছেন আপনি হয়তো নিজেও জানেন না। একবার আমি দেখেছিলাম যে 2005 সালের জুন মাসে তখন ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ জিতেছিল তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে এবং তখন বেইলি রোডে আপনি সারা রাত কনসার্ট করেছিলেন এবং গরিবদেরকে টাকা বিলিয়েছিলেন। আরে কত রকম পাগলাম এগুলো, এগুলো তো সেই রাত্রির কথা মনে পড়ে? হ্যাঁ। তখন কি আমরা তো এটা তো তুমি দেখলে যখন আমি এস্টাবলিশড, আমরা যখন পাকিস্তানের সাথে জিতলাম 99 সালে, তখন তো আর এস্টাবলিশড না। রামপুরের রাস্তা বন্ধ করে দিয়েছি আমি, ওয়াবদা রোডের কনসার্ট হবে। তারপরে এই সাউন্ড নিয়ে কুমিল্লে চলে গেছি, কুবলে চত্বরে কনসার্ট হবে। ওই প্রত্যেকটা জয় মেমোরেবল করে রাখার একটা ইস্যু আছে না। একদম। আর আমার তো যেহেতু ক্রিকেট ফ্যান পাগল আমি, ওই পাকিস্তানের সাথে জয় রামপুরে কনসার্ট করে রাস্তা বন্ধ করে কুমিল্লা পুবলে চত্বরে আবার পরের দিন কনসার্ট চালু। আর ওটা তো তখন তো সফল। আর বেলি রোডে যেটা হয়তো ইউজুয়ালি 9টার পরে বেলি রোডটা ডেড হয়ে যেত, বাস আমরা পুলিশ সাথেই সিটি আসবে ছিল, পারমিশন নিয়ে কনসার্ট শুরু করে দিয়েছি। আর আমাদের তো শিল্পীর অভাব নেই, সবাই স্টুডিওতে যাচ্ছে, সবাই গাচ্ছে, পেমেন্টও নেই, মিউজিশিয়ান স্ট্যান্ড বাই, যে কেউ আসছে গিটার বাজাচ্ছে, যে কেউ বেস বাজাচ্ছে, কিবোর্ড বাজাচ্ছে, কোনো সমস্যা নেই। এই তখনকার সময়টা মানে ভালো ছিল, অন্যরকম ছিল আসলে, একটা প্রাণ ছিল মনে হয়। এখনকার মতো এরকমের যে তখন মোবাইল ছিল না, মোবাইল সাংবাদিকও ছিল না, কিংবা সেলফি ছিল না, টিকটক ছিল না, তখন বোধহয় সব কিছু অনেক সোনালি ছিল, তাই না? আসলে এটা মুরব্বীরা বলে না, যায় দিন ভালো, আসে দিন খারাপ। ওইটাই। আমরা একটু সেই দিনের গল্পগুলো করতে চাই, আপনার পরিবারের গল্প। বাবার কথা, মার কথা আসছিল, একটু বাবার কথা শুনি শুরুতে। প্রয়াত আলী আকবর, এবং যিনি আমি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে স্নাতকোত্তর করেছেন এবং পরবর্তীতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকেও বোধহয় হ্যাঁ। তিনি প্রথমে আন্তর্জাতিক সম্পর্ক, আচ্ছা। পরে আমার দাদা বললেন এটা কি, ল পড়ো, জমি জমা আছে। আব্বা আবার ল পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং তিনি চাইতেন যে আপনি গান করেন এবং সেই কারণে আপনাকে কুমিল্লা নজরুল একাডেমিতে আপনাকে ভর্তি করেছিলেন। বাহ। এক্স্যাক্টলি। তখন ওস্তাদ রুহুল্লাহ স্যার ছিলেন, উনি পরবর্তীতে আমার বোনের মামা শ্বশুর, অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন, কুমিল্লা মডার্ন স্কুলের গানের শিক্ষক ছিলেন তিনি। তো আব্বা আমাকে যখন নিয়ে, তখন 4-3-3-3-3-তে পড়ি তখন, তা আব্বা নিয়ে যাচ্ছে নজরুল একাডেমিতে। আমার শুক্রবার দিন এসব মানে আব্বা নিজে বাজাতে, আরে গা আমার তো মন বাইরে ঈদগা মাঠে, ওদিকে আমাদের সাথের প্লেয়াররা ওয়েটিং ফর মি। আব্বা যাক, স্যারকে সারা পুরো চশমা করতেন, চোখে খুব একটা দেখতেন না, অনেক ভারী চশমা ছিল। আব্বা কোনো মতে নিজে নিজে চা করে বেড়ে গেছে। আমি শুধু পড়তে জানলে দেখলাম আব্বা মোর ক্রস করছে কিনা। তারপর স্যারের একটা বোগাবাগি দিয়ে আমি বেরিয়ে গেছি, তারপর স্ট্রেট টু ঈদগা মাঠ। আমার টানতো না মিউজিক কখনো, গাইতাম গ্রামে গেলে। আমার ভাই বোনরা যারা গ্রামে থাকেন, ওই রাতের বেলা যখন ধান মারাই হইতো বা সিদ্ধ হইতো, পাটি বিছে গান গাইতাম। অনুরোধের আসলে আসি, মিঠু এটা গা, মিঠু এটা গা। আমার নাম ছিল মিঠাই, আসিফ আকবর মিঠু। হ্যাঁ মিঠাই ডাকতো সবাই, কারণ মিষ্টি খেতাম প্রচুর। মিঠাই আর কি লোকালি। তো আমার মিঠু ডাকতো না, আসিফও ডাকতো না, মিঠাই ডাকতো গ্রামে। এখনও ডাকে অনেকে, মিঠাই, মিষ্টি খান। যেহেতু মিষ্টি আলু খেতাম সমানে, মিষ্টি খেতাম প্রচুর। তো তার জন্য মিষ্টি খান, মানে নাম ছিল আপনার মিষ্টি খান। আর যারা শুদ্ধ ভাষায় বলতো তারা মিষ্টি খান বলতো, মিস্টার মিষ্টি খান। মিষ্টি খান মানে সাকিব খান মিষ্টি খান আর কি এরকম। আর মিঠাই বলতো গ্রামের ভাষায়। মানে আমার কাজে ছিল তোমার প্রচুর পরিমাণে মিষ্টি আলু খাওয়া, প্রচুর পরিমাণে চিনি খাওয়া, মিষ্টি খাওয়া। এখন খান না? খাই, মিষ্টি খাই। মিষ্টি না খেলে বুদ্ধি হবে না, বুদ্ধির জন্য মিষ্টি খেতে হবে। তুমিও খাও? ওকে, অবশ্যই, আমি তো খাই। একটু মায়ের প্রসঙ্গে আসি। প্রয়াত রোকেয়া আকবর, এবং আমি জেনেছি যে 1961 সালে তিনি বেগম বদরুন্নেসা কলেজ থেকে গ্রাজুয়েশন করেছিলেন। না, আরো আগে। উনি ছিলেন বেসিক্যালি আজিমপুর গার্লস, বদরুন্নেসা। তারপরে 60-তে বিয়ে হয়। তার আগে তিনি ঢাকায় বর্ন অ্যান্ড ব্রট আপ, 44 নিউ এলিফ্যান্ট রোড আমার নানা বাড়ি। তো এবং আজিমপুর গার্লসে যখন পড়তেন 1952 ভাষা আন্দোলনের গণসংযোগ শিল্পী হিসেবে। বাবা, ওরা আমার মুখের ভাষা কায়রে নিতে চায়, এটার ওই কোরাসে উনিও ছিলেন যখন ভাষা নিয়ে কাজ হয়। আব্বাও ছিলেন তখন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আব্বা, তখন উনিও কালচারাল অ্যাক্টিভিটিতে ছিলেন। তো আম্মার ইস্যুটা এরকম, উনি ফেরদৌসি রহমান আন্টি আম্মার ব্যাচমেট ছিলেন, আচ্ছা, আজিমপুর গার্লসে। তো আম্মার খুব আগ্রহ মিউজিকে ছিল, বাট
আমাদের বাসা যত আগ্রহী থাকুক না কেন সার্টিফিকেটটা লাগতো, পড়াশোনা করতে হবে, এই বিষয়ে কোনো সুযোগ নেই। এবং তিনি নাকি পূর্ব পাকিস্তান অ্যাথলেটিক্সের হ্যাঁ। হিটেও অংশ নিয়েছেন। হিটে অংশ নিয়েছেন উনি। এই যে 1960 যে স্টেডিয়ামটা এখন ডেডিকেটেড টু দ্য ফুটবল, এখানে আগে এটা বেসিক্যালি ক্রিকেট স্টেডিয়াম ছিল। তখন পাকিস্তান ইন্ডিয়ার টেস্ট ম্যাচ দিয়ে শুরু, আম্মা ওই টেস্ট ম্যাচও দেখছেন ওই স্টেডিয়ামে আমার নানার সাথে। ওয়াকার খান ছিলেন পাকিস্তানের ক্যাপ্টেন, বিশেন সিং বেদি ছিলেন ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন। তো ওই খেলা আম্মা দেখছেন এই স্টেডিয়ামে। ও, এবং আপনার ভাই বোন এবং তারা কিন্তু সবাই প্রতিষ্ঠিত এবং তারা সবাই স্বশিক্ষিত। আমি যদি আপনার 5 ভাই এবং আপনারা 2 বোন, আপনি হচ্ছেন 6ষ্ঠ নাম্বার। আপনার বড় বোন হচ্ছে নীলুফার নাহাজ, তারপরে হচ্ছে আনিস আকবর, তারপরে হচ্ছে কি রেহেনা আকবর, তারপরে আমিন আকবর, আরিফ আকবর, আসিফ আকবর, আতিক আকবর, এ আকবর। তো এই যে সব ভাই বোনদের মধ্যে সবচেয়ে দুষ্টু কি আপনি ছিলেন? যেহেতু এখনো দুষ্টই আছি বলা যেতে পারে আমি, কারণ সবাই তো আর সেটেল ডাউন করে ফেলছে, পাগলামি টাগলামি করে না, আমার মধ্যে বিরাজমান আছে এখনো। ওকে, যেহেতু আপনি 6ষ্ঠ ছিলেন মানে ওপরের থেকে তো অনেক স্নেহ আদর পেয়েছেন। মাইটটা বেশি ছিল, কারণ মোটামুটি তাদের একটা প্র্যাকটিস প্যাড ছিলাম আর কি। আমার উপরে একটা গবেষণা চলতো তাদের, ছোটটাও আমার তো ছোটটা হঠাৎ করে পেটের মধ্যে ঘুষি, আমি তো রাগও করতাম বেশি, তো রাগি প্রচুর, ঘুষি মেরে চলে যেত। তো আর ছোট ভাই না, মারা যায়। আপনি এক ভাইকে নিয়ে গেছি জীবনে, ভাই বোনদের আরো কিছু ন্যায্য ছিল, ন্যায্যতাও ছিল মায়ের পেটের। ভাই বোনদের মারগুলো আসলে এখন মনে পড়লে অন্যরকম লাগে না? মনে হয় না যে ওই দিনগুলো আর কখনো ফিরে পাওয়া যাবে না? কিছু কিছু আবার ইনজাস্টিস হয়েছে, এটা বলে দিছি আমি, ওই ম্যাটটা ঠিক হয় নাই, যুক্তিটা তখন আমি মনে রাখছি। ওই দিন যে আপনাকে মারছিলাম আমার এলাকাটা ঠিক ছিল, কারণ ওই ম্যাটটা ঠিক ছিল না, বলে মনেই নেই তাদের। আমার মনে আছে, আমি সব মনে রাখি। আমরা একটু ভাবির কথা জানতে চাই। সালমা আসিফ বিদ্যু, 10 জুলাই 1992 আপনাদের বিয়ে হয়েছিল। আমি শুনেছি যে তার ভাই বোধহয় আপনার ক্রিকেট কোচ ছিলেন। হ্যাঁ, এমদাদুল হক এমদু, উনি আমার মেইন কোচ, এখনো আছেন, ওনার ডিসিপ্লিনে এখনো চলি আমি। ওকে, তো আপনারা তার আগে 4 বছর আপনাদের বোধহয় পরিচয় ছিল? না, ঠিক ওরকম না, ও তো ছোট থেকে মাঠে যায়, আমিও ছোট থেকে খেলি, দেখতাম একটা কালো মেয়ে মাঠে আসে, ওরকম ব্যাপার ছিল না। যখন আমি ক্রিকেটার্স কুমিল্লা আমাদের করি, আমাদের একাডেমি যেটা 1987-এ, তখন ওই 89, 90, 91 তখন ওদের বাসার ভিতরে আমাদের নেট ছিল, ওখানে প্র্যাকটিস করতাম ব্যাটিংটা, মানে স্পেশাল কয়েকজনকে নিয়ে বাসায় নেটে প্র্যাকটিস হতো। তখন থেকে ভালো সম্পর্ক, এটা সেটা খাওয়া হতো, নুডলস ফুডলস খাইতাম, এই আর কি, এভাবে পরিচয়। তো এই যে দীর্ঘ 33 বছরের বেশি আপনাদের সংসার জীবন, কে বেশি চালিকা শক্তি ছিল এই সময়টা, মানে ড্রাইভিং? আমি অবশ্য ডিমান্ড নোট দিয়ে যায়, এটা লাগবে ওটা লাগবে, তার মধ্যে সংরক্ষণের একটা নেশা আছে যেটা আপনাকে খুব বিরক্তি দেয়। হয়েছে কি, 33 বছর সংসার তো, যখন ভাল লাগে তখন ভাল লাগে, যখন ভাল লাগে না তখন কিছুই ভাল লাগে না, এর চিল্লাচিল্লি করি সামটাইম। আমি তো একটাই অস্ত্র, আমি ওর বউরে বকতে থাকি, এটা আমার মূল পেশা, কারণ আমি ইসরায়েলের বাইরে খুব একটা হয়েছি করি না। আর আয়দা আসার পরে তো আরো ভদ্র হয়ে গেছি আমি এখন, তো যত টর্চার ওকেই করি আমি। কিন্তু আপনার এই বকাবকি কিংবা চিল্লাচিল্লির পেছনে যে একটা ভালোবাসা আছে সেটা কিন্তু ভাবিও জানে, এবং জানলে ভালো, না জানলে সরি। আপনাদের সংসারে দুজন কি বলবো আদর্শ সন্তান আছে, এবং তাদেরকে দেখে আমার মনে হয় যে আপনাদের আপব্রিঙ্গিং এত স্ট্রং ছিল। এবং বড় ছেলেটা টরন্টোতে আছে, শাফকাত আসিফ রনো, এবং তার বিয়ে হয়ে গেছে। আরেকজন হচ্ছে সাফায়াত আসিফ রুদ্র, এবং তাদের কেউ হয়তো গিটারে ভালো, কেউ হয়তো ফুটবলে ভালো। হ্যাঁ, বড় ছেলে গান গায়, গিটার বাজায়, ও ফুটবলার। আর রুদ্র ও বেসিক্যালি ফুটবলার, ওকে ঢাকা লিগেও বড় বড় টিম, মামুনুল যখন ক্যাপ্টেন ছিল অফার করছিল ওকে, তো সে বলছে না বাবা এটা আমার একটা শখ, প্যাশনেট, আমি প্রফেশন হিসেবে ফুটবল নিব না, বাট আমি ফুটবলের সাথে থাকবো সারা জীবন। ও ফুটবল পছন্দ করে। বাহ। আর আপনার মেয়ে যে এখন আপনার টার্নিং পয়েন্ট, মানে আপনার জীবনটাকে পুরো ঘুরিয়ে দিয়েছে, এবং আপনি তার কাছে ধরা মানে কি পুরো, আইদা আসিফ রঙ্গন। হ্যাঁ, গত 5 মে হচ্ছে কি তার 3 বছর হলো। তো আপনার জীবনে তার প্রভাবটা আসলে কতটুকু? আমি জানি যে আপনি বাইরে যতই ব্যস্ত থাকেন আপনার সারাক্ষণ মন ছুটে যায় যে কখন আপনি বাসায় যাবেন। এখন আমার ঠিকানা ওই, আর কিছু নেই।
আমার আর চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, কোনো অভিযোগ, কোনো অনুযোগ, কোনো কিছু নেই আমার। সে হচ্ছে মেইন, শি ইজ মাই লাইফ লাইন। এবং আমি শুনেছি যে আপনি চান যে সে একসময় ফাইটার প্লেন চালাক। আমি চাই আমার মেয়ে যখন 6.5 বছর হবে ওকে আমি ইংল্যান্ডে পাঠাবো পড়াশোনা করতে। ওকে, ওকে আমি টাকা টুকা জোগাড় করতেছি। তারপরে 13 বছর যখন বয়স হবে ইনশাল্লাহ, যদি ও সুস্থ থাকে, ও গ্রিসে চলে যাবে। গ্রিসে গিয়ে ক্লাবে এয়ারফোর্সে মানে এয়ার ট্রেনিংটা নিবে। তারপরে 19 সে চলে যাবে ক্যাডেট হিসেবে ইনশাল্লাহ। ওর যখন 21 বছর বয়স হবে তখন যদি বাঁচি বা না বাঁচি ও ফাইটার প্লেনের ক্যাপ্টেন হবে ইনশাল্লাহ, ওয়াও। আশা করি। এইটু এবং ওইভাবে তাকে রেডি করা হচ্ছে। তাকে কানাডা পাঠানো হয়, তাকে মালদ্বীপ পাঠানো হয়, তাকে খেলার মাঠে পাঠানো হয়, তাকে যত রকম রোলিং দরকার ছেলেদের মতো তাকে ট্রিট করা হচ্ছে যেন সে ফিট থাকে, শক্তিশালী মেয়ে হয়, মানসিকভাবে শারীরিকভাবে। সে যেন তখন এই আর 6 মাস পরে দিয়ে দেবো জুডোতে, মায়ের দরকার আছে। 6 মাস পরে মানে ওর 4 বছর হবে। 4 বছর হলে তাকে জুডোতে দিয়ে দিব। আচ্ছা, তাক দিন দিন চলবে না, নাচটা শিখে লাভ নেই, মায়ের শিখতে হবে একটু। তো মায়ের কথা যেহেতু এলো, এবং কিন্তু আমার তো মাথায় ঘুরছে যে একটা শিশু একটা ফুলের মতো, বা একটা সময় ছিল যে আপনি ফুল দিতে ভালোবাসতেন, সেটা পূজারীর আন্টিদের হোক কিংবা যে কোনো জায়গায় হোক। এবং এখন শুনি যে আপনি দোকান থেকেও নাকি ফুল কেনেন না এবং ফুল স্পর্শ করে, মানে কেন? আমার কাছে ফুল ছেলেটা এবং ফুলের যে বিক্রি করে কাটাটা দেখতে আমার খুব ভয়াবহ লাগে। এটা তো একটা ঠিক আছে, মানুষের ব্যবসা, আবেগ, অনুভূতি, কিন্তু ফুলের গোড়াটা আমি গাছের সাথে দেখতে চাই। আমি কখনো ফুল ছিঁড়ি না, বাহ বাহ। কারণ আগে চুরি করতাম, ফুল ছিঁড়ে নিয়ে আসতাম। হয় না মানুষের বিমৃতি ধরে, আমারও একটা ধরছে আর কি। আমার মনে হচ্ছে ফুলটা ছেঁড়া, ফুলের গোড়া দেখা, কাটা, উপরের সৌন্দর্যটা আর নিচে মৃত্যুর পরোয়ানা নিচে। এই জন্য আমি ফুল কিনি না। আমি সবাইকে ডিসকারেজ করি, ফুল কিনো না, টাকাটা আমরা দিয়ে দিও, ফুলের দরকার নেই। খুব ডিপ মিনিং কিন্তু কথাগুলো। নিজের জন্য নিজের আর কি। আমি ফুলের সৌন্দর্য যখন দেখি তখন আমার চোখ চলে নিচে, নিচে যখন দেখি কাটা, তাহলে এটার কোনো মানে দাঁড়ায় না। ওই জন্য আমি ফুল কিনি না। বাহ। আসিফ ভাই, অনেকক্ষণ ধরে কথা বলছি, আপনার কাছ থেকে একটা গান না শুনলে তো আসলে অসম্পূর্ণ থেকে। আজকে তো গলার অবস্থা ভালো না, মানে ফ্যাস ফ্যাস শোনাবে, কিন্তু আমার গলা, আমি সেটা আমরা অডিয়েন্সরা ক্ষমা করে দেব। যেহেতু এখন খেলা নিয়ে আছে, খেলা নিয়ে আমার একটা গান করেছেন বাচ্চাদের কবির সুমন, ওনার লেখা সুর, উজ্জ্বল সিনহার কম্পোজিশন, বাচ্চাদেরকে নিয়ে গান। কোথায় যাবে খেলতে দুটি ডানা মেলতে, কোথায় যাবে উড়তে হাত পা একটু ছুটতে, খেলার মাঠে বাড়ি খেলার সঙ্গে আড়ি, খেলার মাঠে বাড়ি খেলার সঙ্গে আড়ি, কোথায় যাবে খেলতে দুটি ডানা মেলতে, কোথায় যাবে উড়তে হাত পা একটু ছুটতে। থ্যাংক ইউ। মানে কণ্ঠ যদি একটু খারাপ থাকে তারপরও কিন্তু অসুবিধা নেই। এবং আপনি সেই 2001 সালে যখন অপ্রিয়া তুমি কোথায়, সেই সময় যে ভয়েসটা ছিল এখনো সে, আপনার ভয়েসটাই হচ্ছে কি আসলে। ওই যে কয়েকদিন সফরে গেলাম রংপুর, 8টা বিভাগ, অনেক 8টা জেলা, এই ঘুরতে ঘুরতে রোদে ঠান্ডায় গলা ইনজুর্ড হয়ে গেছে আমার। ঠিক আছে, এবার শিল্পীদের ভয়েস যে অনেক সময় চেঞ্জ হয়ে যায় বয়সের সাথে সাথে, আপনার কখনো ভয় হয় না যে একটা সময় হয়তো গান গাইতে নাও পারি? না, আমার জীবনে 4টা জিনিস কাজ করে না: ভয়, টেনশন, ক্ষুধা আর ঘুম। এটা আমার ইচ্ছা মতো হবে। ঘুম, ক্ষুধা, টেনশন, ভয় আমি জয় করে ফেলছি, এগুলো আমার হয় না। আমি না ঘুমাইতে চাই 72 ঘন্টা শহর থাকবো, ইচ্ছা আমার। আমি যদি ক্ষুধা মেরে ফেলে আমি কাজের সময়, আমার যখন প্রয়োজন তখন। টেকনিকটা কি? আপনি কি মেডিটেশন করেন? না 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 না, মেডিটেশন করা বহুত লোকের আমি চরিত্র নষ্ট করে দিয়েছি। মেডিটেশন করে আসছে, লম্বা লম্বা আমার বুঝায়, ক্যারেক্টার খারাপ করে দিয়েছে। আমি মেডিটেশন, ইউনিট মানি, আপনি লোন চান আমার কাছে বা একবারে নিয়ে যান, কিন্তু মেডিটেশন গল্প করেন না। এই মেডিটেশন গল্প করার পরে 5,000 টাকা লোন দেন, আরে কোনো সমস্যা নেই। মেডিটেশন ওই যে বললাম, নো দ্যাই সেলফ, নিজেকে চেনো। নিজেকে চেনা সবচেয়ে বড় মেডিটেশন, এর বাইরে কিছু নেই। কিন্তু হয় না যে আমাদের ফিজিক্যাল হেলথের জন্য যেমন আমরা ডক্টরের কাছে যাই, মেন্টাল হেলথের জন্য তো নিজেকে একটু যত্ন করতে হয়। আমি আপনি কি গেছিলাম, করেন? আমি একবার একজন সাইকিয়াট্রিস্টকে
না আমার উচ্চারণ না করি। এই প্রথম আলো প্রোগ্রামে গেছিলাম, সাইকিয়াট্রিস্টকে আমি বললাম, ভাই আমি টুকটাক বিয়ার টিয়ার খাই, আমার তো হঠাৎ করে আমি রেগে যাই, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, আমার অনেক সমস্যা আছে, আমার তার সাথে লাগে যায় ওর সাথে লাগে যায়, কোনো যুক্তি মানি না, বা আমার যুক্তি কেউ না মানলে আমি রেগে যাই। উনি বললেন, না না আপনি ঠিক আছেন, আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, কোনো অসুবিধা নেই। আমি না ভাই, আমার কিছু একটা প্রবলেম হয়, যেটা আমি রেগে যাই, উত্তেজিত হয়ে যাই, মানুষের সাথে খারাপ ব্যবহার করি। না 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 আপনি ঠিক আছেন। তো সাইকিয়াট্রিস্ট উনি তখন চলে গেলেন টেবিল থেকে, আর বসলেন, অ্যাসে টুটুল ছিল বসা আমার পাশে, টুটুল ভাই। তো আমি চিন্তা করলাম সাইকিয়াট্রিস্ট যখন পালাই গেছে তাহলে আমি ঠিকই আছি। আসলে আপনি এমন একজন মানুষ, মানে আপনার জীবনের যে বোধগুলো আছে সেগুলো যে কোনো ধরনের এবং যে কোনো বয়সের মানুষকে আচ্ছন্ন করে, এবং আমার মনে হয় যে এই যে এতক্ষণ ধরে কথা বললাম আমার খুব ভালো হতে ইচ্ছে হচ্ছে, এবং আপনি এই প্রভাবটা আসলে সবার উপর বিস্তার করতে পারেন। আচ্ছা আমি আমি তাই, আমি যেটা বলি সেটা মিন করি, ওন করি। হ্যাঁ, ওই কোনো সাজানো কোনো গল্প নেই এখানে। অনেক যে গুরুমুখী বিদ্যা, আপনি এক পিস অরিজিনাল। ওই উচ্চমুখী এইটা আছে না, কানা ধরে গান গাওয়া, বন্ডামি করা, পিছিয়ে গিয়া, এগুলোর মধ্যে আমি নেই। আমার যেটা ভাই সোজা, ওটা আমি চলি, সরল পথে চলি আমি, সোজা আলিফ, ওয়াও, আলিফের মতো সিধা, আপনি এভাবেই এবং থাকুন। বাঘের মতো যে রাস্তায় যাবো ওই রাস্তাতে ফেরত আসবো, পাক মার্ক মেনটেন করে। একদম, আমরাও সেটাই ফলো করতে চাই, এবং পুরো ঘন্টা জুড়ে আমি যে কিভাবে সময় পার হয়ে গেল আপনার সাথে মনে হয় আমারও যে খুব ভালো লাগছে সব তোমার সময়- সেই ছোট রুম্মন, আস্তে আস্তে তুমি এখন মিডিয়াতে একজন পরিচিত পরিণত। আমার শরীরটা ভালো না, বাট আমি তোমাকে বলিনি, আমি মিস করতে চাইনি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু অডিয়েন্সের কাছ হ্যাঁ, থেকে sure, বিদায় sure, নিই। একটা জীবনে এত চড়াই উতরাই, এত আলো অন্ধকার, তারপরও কত সাহসী উচ্চারণ। খুব কম তারকাই পারেন এত স্বচ্ছন্দের সব কঠিনকে আপন করে নিতে।